আসসালামু আলাইকুম, কি অবস্থা আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা? তোমরা সবাই কেমন আছো? ভাইকে একটুখানি জানাও যে ভাইয়া সাউন্ড এবং স্ক্রিন ওভারঅল পারফেক্ট আছে কিনা। যদি এভরিথিং পারফেক্ট থাকে আমরা খুব দ্রুতই আজকের আমাদের মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন অধ্যায়ের দ্বিতীয় পর্বের ক্লাসটি আমরা শুরু করে দিব। একটু সবাই দ্রুত ভাইকে জানাও যে ভাইয়া সাউন্ড এবং স্ক্রিন ওভারঅল পারফেক্ট আছে কিনা। আমি একটুখানি চেক করে নিচ্ছি যে ওভারঅল পারফেক্ট আছে কিনা। যদি ওভারঅল পারফেক্ট থাকে আমরা খুব দ্রুতই আমাদের আলোচনায় চলে যাব। একটু দ্রুত ভাইকে জানাও সবাই যে আসলে এভরিথিং পারফেক্ট আছে কিনা। আমি একটুখানি চেক করে নিচ্ছি যে আসলে এভরিথিং পারফেক্ট আছে কিনা। সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যান। এবং সবাইকে ক্লাসের শুরুতে রমজানুল মোবারক। সিয়াম সাধনার মাসে আমরা আমাদের আজকে প্রথম রসায়ন ক্লাস করতেছি, অর্থাৎ ইতিমধ্যে যদিও আমরা একটা ক্লাস করে ফেলেছি। সো একটু সবাই দ্রুত ভাইকে জানান যে আসলে এভরিথিং পারফেক্ট আছে কিনা। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দেন গ্রুপে, একটু আমাদের মেসেঞ্জার গ্রুপে ক্লাসটা একটুখানি সবাই শেয়ার করে দেন এবং সবাই সবার ফ্রেন্ডদেরকে একটুখানি মেনশন করে জানিয়ে দেন এবং সবার পড়াশোনার কি অবস্থা এবং সবাই সবকিছু ঠিকঠাকভাবে দেখতে পারছেন কিনা এবং এভরিথিং ওকে আছে কিনা। যদি এভরিথিং ওকে থাকে ভাইকে একটুখানি জানান। এবং সবার রমজান মাস কেমন কাটতেছে? আশা করি সবার সবকিছু ইনশাআল্লাহ সুন্দর মতো যাচ্ছে, কারণ এই মাস সংযমের মাস। সো তোমাদেরকে এই বিষয়টাই ডিগনিফাই করে দিয়ে থাকে যে আসলে কোনো কিছু পেতে গেলে বা মহান রব্বুল আলামিনের সান্নিধ্যে যেতে গেলে বা তোমার ভালো কিছু পাওয়ার জন্য অবশ্যই তোমাকে পরিশ্রম করতে হবে, বা কিছু পেতে হলে কিছু হারাতে হয়, এরকম বিষয় বেসিক্যালি। সো সবাই একটু ভাইকে জানান যে আসলে এভরিথিং পারফেক্ট আছে কিনা। আচ্ছা, আমরা ইতিমধ্যে বিগত দিনে অনেক কিছু জিনিসপত্র আলোচনা করে ফেলেছিলাম। সো আজকে আমরা নেক্সট পোর্শন থেকে শুরু করব। সো একটু সবাই ক্লাসটা আমি আমার এখান থেকে ক্লাসটা পাচ্ছি না। সো একটু সবাই ক্লাসটা একটুখানি মেসেঞ্জার গ্রুপে একটুখানি যে কোনো একজন শেয়ার দিয়ে দেন। একটু আমাদের মেসেঞ্জার গ্রুপে একটুখানি ক্লাসটা শেয়ার দিয়ে দেন যে কোনো একজন। একটুখানি যে কোনো একজন ক্লাসটা একটুখানি শেয়ার দিয়ে দেন। আমাদের মেসেঞ্জার গ্রুপ যে আছে, মেসেঞ্জার গ্রুপে একটুখানি শেয়ার দিয়ে দেন। একটুখানি শেয়ার দিয়ে দেন যাতে আমরা সবাই মিলে একসাথে যুক্ত হয়ে আজকের ক্লাসটা করতে পারি। একটু দ্রুত সবাই শেয়ার দিয়ে দেন। একটু শেয়ার দিয়ে দাও। একটু ভাইয়াকে জানাও যে ভাইয়া তোমরা শেয়ার দিছো কিনা। একটুখানি আমাদের মেসেঞ্জার গ্রুপটাতে একটুখানি শেয়ার দিয়ে দাও যাতে সবাই যুক্ত হতে পারে। আমার এখান থেকে ইস্যু দেখাচ্ছে যে আসলে আমি পারতেছি না। একটুখানি সবাই একটুখানি জাস্ট যে কোনো একজন শেয়ার দিলে হবে। ওকে, ইতিমধ্যে অনেকে যুক্ত হয়ে গেছো, অনেকে সালাম দিচ্ছ। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? সবাই কেমন আছো? সবাই কেমন আছো? ওকে, সো আমরা আর কালক্ষেপণ করব না, আমরা আমাদের কাঙ্ক্ষিত আলোচনায় চলে যাব। একটুখানি সবাই একটুখানি জাস্ট যারা আছো একটু ক্লাসে, তারা একটুখানি জাস্ট আমাদের মেসেঞ্জার গ্রুপটাতে একটুখানি শেয়ার দিয়ে দাও। ওকে ওকে, চলেন তাহলে আমরা আমাদের আলোচনায় চলে যাই। দেখেন, ফার্স্ট যে কোশ্চেনটা আছে আমাদের, সেটা এখান থেকে বলছে নিচের কোন সালফেট লবণ পানিতে অদ্রবণীয়। নিচের কোন সালফেট লবণটি পানিতে অদ্রবণীয়। সো ওকে ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। ওকে জোস।
জোস, একটু সবাই এখন দ্রুত ক্লাসের সাথে যুক্ত হয়ে যান। ওকে, চলেন চলেন আমরা আমাদের আলোচনায় চলে যাই যে নিচের কোন সালফেট কি বলছে আমাদেরকে ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। ওকে, নিচের কোন সালফেট লবণ পানিতে অদ্রবণীয়, অর্থাৎ কোন সালফেট লবণটা পানিতে অদ্রবণীয় হবে আমাদেরকে সেটা আমাদের কাছ থেকে জানতে চেয়েছে, আসলে কোন সালফেট লবণটা পানিতে অদ্রবণীয় হয়ে থাকে। এখন কথা হচ্ছে বিভিন্ন ধরনের সালফেট লবণ রয়েছে যেগুলো হচ্ছে পানিতে দ্রবণীয় হয়ে থাকে, কিন্তু কিছু কিছু সালফেট লবণ রয়েছে যেগুলো হয়ে থাকে আমাদের পানিতে অদ্রবণীয়, এবং কিছু সালফেট লবণ রয়েছে যেগুলো হয়ে থাকে আমাদের কি ভাইয়া সামান্য পরিমাণ দ্রবণীয়। যেমন এইখানের মধ্যে সামান্য পরিমাণ দ্রবণীয় যে রয়েছে, সামান্য দ্রবণীয় হয়ে থাকে কি ভাইয়া, সামান্য দ্রবণীয় সালফেট লবণ, সামান্য দ্রবণীয় সালফেট লবণ যে রয়েছে, এই সালফেট লবণটা কারা হয়ে থাকে ভাইয়া, সামান্য দ্রবণীয় সালফেট লবণ হয়ে থাকে ক্যালসিয়াম আয়ন যে রয়েছে, ক্যালসিয়াম আয়নের সালফেট লবণটা কি হয়ে থাকে ভাইয়া আমাদের সামান্য দ্রবণীয় হয়ে থাকে। কিন্তু এইখানের মধ্যে আমাদের কি ভাইয়া যে বেরিয়াম লেড এবং বেরিয়াম লেড যে রয়েছে, বেরিয়াম লেড এদের কি হয় থেকে সালফেট লবণ যে রয়েছে, এদের বেরিয়াম লেড এদের সালফেট লবণ কি হয় থেকে ভাইয়া, এদের সালফেট লবণ হয় থেকে আমাদের পানিতে অদ্রবণীয়, কি হয় থেকে পানিতে অদ্রবণীয় হয় থেকে। বেরিয়াম লেড এবং হচ্ছে স্ট্রানশিয়াম যে রয়েছে, এদের কি হয় থেকে ভাইয়া বেরিয়াম লেড এবং স্ট্রানশিয়াম, বেরিয়াম লেড এবং স্ট্রানশিয়াম এদের সালফেট লবণ যে রয়েছে, এদের সালফেট লবণ SO4 মানে সালফেট লবণ পানিতে কি হয় থেকে পানিতে অদ্রবণীয়। সো ভাই এইটুকুন কনসেপ্ট পানিতে অদ্রবণীয়, এইটুকুন কনসেপ্ট যদি তোমার মাথায় রাখতে পারো ভাইয়া, তাহলে তুমি দেখতে পারবা এখান থেকে যে টাইপেরই কোশ্চেন তোমার আসুক না কেন তুমি খুব সহজেই করতে পারবা, ক্র্যাক করতে পারবা। ভাই দেখো বিষয় হচ্ছে কি, রমজান মাস তোমাদের সবাইরই কষ্ট হচ্ছে, আমার নিজেরও কষ্ট হচ্ছে জানি, বাট কিন্তু একটা বিষয় হচ্ছে কি ভাইয়া, মানে তোমাকে এতটুকু বিষয় মাথায় রাখতে হবে যে ভাই সময় কিন্তু বহমান, সময় কিন্তু বহমান। হ্যাঁ, মানুষ কষ্ট করেই তার সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছায়, তোমাকেও কষ্ট করে তোমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে হবে। এবং এটা এমন একটা মাস, রহমতের মাস, তুমি মহান রব্বুল আলামিনের কাছে তোমাকে বারবার চাইতে হবে যে আসলে আমাকে আমার লক্ষ্যে পৌঁছায় দাও, এবং এই কারণে তোমাকে কিন্তু তোমার লেভেলের পরিশ্রম করে যেতে হবে, এবং এখান থেকে তোমাকে তোমার আউটপুট নিয়ে আসতে হবে। সো এখানে নিজে পরিশ্রম করো এবং মহান রব্বুল আলামিনের কাছে চাও, ইনশাআল্লাহ মহান রব্বুল আলামিন তোমাকে এই মাসে হতাশ করবে না। তুমি পরিশ্রম করে যাও, ইনশাআল্লাহ তুমি সফল হবেই হবে। ওকে, সো দেখো এখানে বেরিয়াম লেড এবং স্ট্রানশিয়াম যে রয়েছে, এদের সালফেট কি হয় থাকে ভাইয়া পানিতে অদ্রবণীয় হয়ে থাকে। দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। আমরা দেখতেছি যে ভাই কপার আছে এখানে, সো কপারের তো আমরা কোনো কিছু দেখি নাই, দ্যাট ইজ এটা আনসার হবে না। সোডিয়াম এটাও দেখি নাই, অ্যালুমিনিয়াম এদেরও দেখি নাই। সো এইখানের মধ্যে আমাদের বেরিয়াম সালফেট, সো এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। আশা করি সবাই তোমরা সুন্দর মতো পেরে গেছো। সো ভাইকে বলো তো ভাইয়ারা সবাই এই কনসেপ্টটুকু সবার কাছে ক্লিয়ার কি না? ওকে, সো একটু ভাইকে জানান যে সবার এই কনসেপ্টটুকু ক্লিয়ার কিনা। চলেন আমরা নেক্সট কোশ্চেনে মুভ করব। নেক্সট কোশ্চেন বলেছে কি, কক্ষ তাপমাত্রায় কোনটি তরল অবস্থায় কি করে থাকে? কক্ষ তাপমাত্রায় কি বলেছে আমাদেরকে যে ভাই কক্ষ তাপমাত্রায় কোনটি তরল অবস্থায় থাকে, যে ভাই কক্ষ তাপমাত্রায় কোনটি তরল অবস্থায় থাকে। আমরা জানি যে একটা মৌল আছে, যে মৌলটা কি থাকে ধাতু হওয়া সত্ত্বেও কি হয় থাকে ভাইয়া, যে এটা কক্ষ তাপমাত্রায় কি হয় থাকে তরল হয় থাকে, কি হয় থাকে কক্ষ তাপমাত্রায় তরল হয় থাকে। সো এটা কোন মৌল হয় থাকে সবাই একটু বলো তো ভাইয়া, যে এটা কোন মৌল হয় থাকে, যে ভাইয়া কক্ষ তাপমাত্রা কোনটি তরল অবস্থায় থাকে। আমরা জানি ব্রোমিন যে রয়েছে এটা হয় থেকে অধাতু, কিন্তু ব্রোমিন কি হয় থেকে, ব্রোমিন হয় থেকে আমাদের কি হয় থেকে ভাই, আমরা কি জানি ব্রোমিন যে রয়েছে ব্রোমিনও কিন্তু তরল, ব্রোমিনও তরল কিন্তু এটা অধাতু, ব্রোমিনও তরল কিন্তু অধাতু, কিন্তু ধাতু হওয়া সত্ত্বেও সেটা কি হয় থেকে তরল হয়ে থাকে। সেটা কি হয় থেকে ভাই আমরা জানি, সেটা কি বলো বলো বলো, সেটা হয় থেকে আমাদের মার্কারি বা পারদ, আমরা যেটাকে চিনি না পারদ, এই পারদটা হয় থেকে কি ভাই আমাদের তরল অবস্থায় থাকে। সো কক্ষ তাপমাত্রা ধাতু হওয়া সত্ত্বেও কি হয় থেকে, ধাতু হওয়া সত্ত্বেও এটা কি হয় থেকে ভাইয়া, সত্ত্বেও এটা তরল হয়ে থাকে, ধাতু হওয়া সত্ত্বেও এটা কি হয় থাকে আমাদের ভাইয়া তরল হয়ে থাকে, অর্থাৎ কক্ষ তাপমাত্রা এটা তরল হয়ে থাকে। আর আয়োডিন যে রয়েছে, আয়োডিন গ্যাস অবস্থায় থাকে, হাইড্রোজেন যে রয়েছে এটাও গ্যাস অবস্থায় থাকে, এবং নাইট্রোজেনও কি হয় থাকে গ্যাস অবস্থায় থাকে, এটা গ্যাস হয়ে থাকে, হাইড্রোজেন গ্যাস এটাও আমাদের কি হয়ে থাকে ভাইয়া গ্যাস হয়ে থাকে। এবং এইখানের মধ্যে আমরা আয়োডিন যে রয়েছে, আয়োডিনও আমরা কি জানি যে এটাও গ্যাস হয়ে থাকে, কি হয়ে থাকে আয়োডিন আমাদের গ্যাস অবস্থায় থাকে। ওকে, সো আশা করছি এই কোশ্চেনটার প্রশ্নও সবার কাছে ক্লিয়ার। ওকে, চলেন তাহলে নেক্সটে আমরা মুভ করি।
3 নাম্বার কোশ্চেন কি বলেছে ভাইয়া, এই কোশ্চেনটা সবার পারা উচিত, কারণ বিগত দিনের সাথে আমাদের এই কোশ্চেনের রিলেশন অনেক অনেকখানি বেশি। জাস্ট তুমি দেখবা আর ধুমাইছে আনসার করবা। 3 নাম্বার কোশ্চেনটা সবার কাছ থেকে আনসার চাই এবং সবাইকে সময় দেয়া হলো জাস্ট ফর 30 সেকেন্ড। সো একটু আনসার করেন দেখি এটা, এই কোশ্চেনটা 30 সেকেন্ডের মধ্যে আনসার করেন। যে পোলাপান পাবে না তার কিন্তু খবর খারাপ আছে, যে পোলাপান পারবে না তার কিন্তু খবর খারাপ আছে। সো পোলাপান পারতে হবে, পোলাপান পারতে হবে। সো একটু আনসার করেন। ওকে ওকে, দেখি দেখি কে কে পারলো, দেখি কে কে পারলো। ওকে 3C, আচ্ছা 3A। ভাইয়ারা ধুমাইছে আনসার করো, পোলাপান ধুমাইছে আনসার করতে হবে। ভাইয়া কি তোমাদেরকে শিখাই নাই? অবশ্যই কিন্তু তোমাদেরকে শিখাইছিলাম বিগত দিনে যে আসলে এখান থেকে কিভাবে আমরা অ্যাপ্রোচ করব। জাস্ট কোশ্চেন ভাই আগে ফার্স্ট অফ অল তোমাকে দেখো, যে কোনো একটা পরীক্ষার হলে যখন তুমি বসবা, সেটা হচ্ছে তুমি তোমার এডমিশন টেস্ট যেহেতু তোমরা দিবা, সো ভর্তি পরীক্ষার আগে ভাই তোমাকে মাস্ট বি যে বিষয়টা মাথায় রাখতে হবে তোমাকে, সেটা হচ্ছে ভাই মাথা ঠান্ডা রাখতে হবে এবং কোশ্চেনের শেষ অবধি পর্যন্ত তোমাকে ভাই পড়তে হবে। কারণ শেষ অবধি যদি তুমি ওই পর্যন্ত পড়ো তাহলে তুমি বুঝতে পারবা আসলে তোমার কাছ থেকে কি চেয়েছে। তুমি যদি অর্ধেক পার্ট পর্যন্ত পড়ো আর অর্ধেক পার্ট রেখে দাও তাহলে কিন্তু ভাই হবে না। তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ভাই অর্ধেক পার্ট পড়বা আর অর্ধেক পার্ট পড়বা না, তাহলে কিন্তু এখানে এডমিশন টেস্টে কোশ্চেন কি করবা, ধুলাই ফেলবা। ওকে, সো দেখো কেন্দ্রীয় পরমাণু, আমরা জানি কেন্দ্রীয় পরমাণু হচ্ছে যেটা সিঙ্গেল অবস্থায় থাকে নরমালি, সেটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণু আমরা বলে থাকি। যোজ্যতা স্তরের কতগুলো সংকর অরবিটাল, সংকর অরবিটাল মানে কি আমরা জানি হাইব্রিডাইজেশন হয়ে গেছে অর্থাৎ সংকরিত অরবিটাল, যেমন আমরা বলে থাকি এস আর পি অরবিটাল পরস্পর মিশ্রিত হয় সমশক্তি এসপি অরবিটাল তৈরি করার প্রক্রিয়াকে এসপি সংকরণ বলা হয় থাকে। অর্থাৎ সেখানে এস একটা অরবিটাল, পি একটা অরবিটাল থাকে, অর্থাৎ টোটালি দুইটা অরবিটাল থাকে। অর্থাৎ কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা স্তরের কতগুলো, অর্থাৎ কতগুলো সেটা তোমার কাছ থেকে জানতে যাচ্ছে। অরবিটাল থাকলে অনুর আকৃতি পঞ্চভুজাকার দ্বি পিরামিডীয় হয় থাকে। কি হয় থাকে? পঞ্চভুজাকার দ্বি পিরামিডীয় হয় থাকে। আমি তোমাদেরকে শেপগুলো দেখাইছিলাম, আমি আবার একটুখানি রিপিট করে দিচ্ছি। এসপি যদি হয় থাকে সেটা হচ্ছে আমরা বলছিলাম সরল রৈখিক হয়ে থাকে। যদি SP2 হয়ে থাকে তাহলে কি হয় থাকে ভাইয়া? ত্রিভুজাকার পিরামিডীয় হয় থাকে। তারপরে আমি বলছিলাম SP3 যদি কি হয় থাকে যে ভাইয়া এটা চতুস্থল কি হয় থাকে, চতুস্থল কি হয় থাকে। আর SP3D সংকটে সংকরিত, আরেকটা হয়েছিল SP3D2 সংকটে সংকরিত, আরেকটা বলছিলাম SP3D3 সংকটে সংকরিত, যেটাকে আমি বলছিলাম পঞ্চভুজীয় দ্বিপিরামিডীয়। আর এইটাকে বলছিলাম আমরা কি ভাইয়া যে অষ্টতলকীয়, অষ্টতলকীয়। আর এটাকে বলছিলাম আমরা ত্রিভুজাকার দ্বিপিরামিডীয়। ওকে, ত্রিভুজাকার দ্বিপিরামিডীয় বলছিলাম। ওকে, সো এখান থেকে আমরা দেখো আমরা কি দেখতেছি যে ভাইয়া পঞ্চভুজীয় দ্বিপিরামিডীয়র কথা বলছে। আমার পঞ্চভুজীয় দ্বিপিরামিডীয় মানে কি, এখানে একটা এস অরবিটাল আর এখান থেকে 3টা পি অরবিটাল এবং 3টা ডি অরবিটাল, আর টোটালি আমি 3 3 6 আর 7টা দেখতেছি। সো দ্যাট ইজ দ্য ফ্যাক্ট, এখানে 7টা যেটা হবে সেটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। এই যে ভাই ক নাম্বারটা হচ্ছে কাঙ্ক্ষিত আনসার, যে ভাইয়া 7টা হবে। কি হবে? 7টা হবে। এই তো জোস জোস, সবাই পেরে গেছে, সবাই পেরে গেছে। ওকে চলেন নেক্সট কোশ্চেনে মুভ করব। নিচের কোনটি রঙিন যৌগ গঠন করে, অর্থাৎ কোনটি আমাদের রঙিন যৌগ গঠন করবে সেই বিষয়টা আমাদের কাছ থেকে জানতে চেয়েছে, যে আসলে নিচের কোনটা রঙিন যৌগ গঠন করে। রঙিন যৌগ গঠন করার কন্ডিশন বা শর্তটা কি সেটা আমরা যদি একটুখানি লক্ষ্য করি তাহলে আমরা বুঝে যাব রঙিন যৌগের ক্ষেত্রে কিভাবে রঙিন যৌগটা গঠিত হয় থাকে, সেটা একটুখানি দেখো। মনে রং লাগা আর রঙিন যৌগ গঠন করা কিন্তু সেম জিনিস না। কেন? কারণ হচ্ছে রঙিন যৌগ যারা গঠন করে থাকে তারা কিন্তু আসলে আমরা মনে করে থাকি রঙিন, বাট তারা কিন্তু রিয়েলিস্টিক লাইফে কিন্তু কি দেখা যায়, রঙিন হয়ে থাকে না। সো এখানে বিষয়টা একটুখানি ভিন্ন, একটুখানি লক্ষ্য করেন যে ভাই রঙিন যৌগ কারা গঠন করে, অর্থাৎ অবস্থানান্তর মৌল যে রয়েছে এই অবস্থানান্তর মৌলগুলো কি হয় থাকে, রঙিন যৌগ গঠন করে থাকে। এখন এই অবস্থানান্তর মৌলগুলো কারা, যে সকল মৌলর কি হয় থাকে ডি ব্লকভুক্ত মৌল এবং যাদের সুস্থিত আয়নে ডি অরবিটালে 1টা থেকে 9টা অর্থাৎ মানে অসম্পূর্ণ অবস্থায় থাকে,
তাদেরকে বলা হয় থাকে কি ভাইয়া অবস্থানান্তর মৌল হয় থাকে এবং অবস্থানান্তর মৌল রঙিন যৌগ গঠন করে থাকে এবং অবস্থানান্তর মৌল সমূহ পরিবর্তনশীল জারণ মান প্রদর্শন করে থাকে এবং অবস্থানান্তর মৌল সমূহ কি হয় থাকে চৌম্বক ধর্ম প্রদর্শন করে থাকে। সো এইগুলা বিষয় একটুখানি ভাই তোমাকে মাথার মধ্যে রাখতে হবে। তাহলে এইখানের মধ্যে আমরা ফার্স্ট অফ অল যে বিষয়টা দেখব সেটা হচ্ছে অবস্থানান্তর মৌল। অবস্থান্তর মৌল, অবস্থানান্তর মৌল হচ্ছে কি ভাইয়া যে সকল মৌলকে আমরা বলেছিলাম যে ডি ব্লক মৌল হতে হবে। কি হবে? ডি ব্লক। আগে ফার্স্ট অফ অল কন্ডিশন আছে ডি ব্লক হইতে হবে এবং ডি ব্লক হওয়ার পর সুস্থিত আয়ন হতে হবে। সুস্থিত আয়নে কি হতে হবে ভাইয়া? সুস্থিত আয়নে যে অপূর্ণ অবস্থায় থাকতে হবে, যে 1 থেকে 9 এর মধ্যে হচ্ছে কি ডি ব্লকে ইলেকট্রন বিদ্যমান থাকতে হবে। দ্যাট ইজ দ্য ফ্যাক্ট আমরা বলতে পারবো সেটা হচ্ছে কি ভাইয়া আমাদের যে অবস্থানান্তর মৌল। আর যখনই অবস্থানান্তর মৌল হয়ে যাবে ঠিক তখনই তার কন্ডিশনগুলো সে কি করবে? শো আপ করবে। সো এখান থেকে চলেন আমরা একটুখানি লক্ষ্য করি যে আসলে নিচের কোনটা রঙিন যৌগ গঠন করবে। এদের ইলেকট্রন বিন্যাসগুলো একটুখানি যদি তুমি লক্ষ্য করো, অর্থাৎ কপার প্লাস অর্থাৎ এটা হচ্ছে 29। সো এখান থেকে যদি আমি একটুখানি দেখি সেটা হচ্ছে আর্গন আমি নিলাম। আর্গন মানে হচ্ছে 18টা গেল, আর এখানে 3D আর এখানে হচ্ছে 4s। এখন 4s কি হয় থাকে নরমালি 1 আর এখানে হচ্ছে এটা আমাদের 10, কারণ 29 হয়ে থাকে। 29 এর কারণে হচ্ছে এখান থেকে হচ্ছে 19 আর এখানে 10 এটা হয়ে থাকে। বাট যখন প্লাস হয়ে থাকে তখন এইটা শূন্য হয়ে যায়। যখন এটা শূন্য হয়ে যায় তখন এইখানের মধ্যে ডি অরবিটাল আমি দেখতেছি কি আছে ভাইয়া আমার ডি অরবিটাল আমি দেখতেছি এখান থেকে আমার পূর্ণ অবস্থায় আছে। আর যখনই পূর্ণ অবস্থায় থাকবে ঠিক তখন আমরা বলতে পারবো এটা আমাদের অবস্থানান্তর মৌল হবে না। ওকে, সো তারপরে স্ক্যান্ডিয়াম যে রয়েছে, স্ক্যান্ডিয়াম হচ্ছে 21 নাম্বার মৌল। এখান থেকে যদি আমরা লক্ষ্য করি যে স্ক্যান্ডিয়াম সুস্থিত আয়ন হচ্ছে 3+। সো আর্গন নিলাম, আর্গন নেওয়ার পর আমি এখান থেকে কি করলাম ভাইয়া 3D আর এখানে হচ্ছে 4s। তাহলে এখানে আর্গন 18 2 20 আর এখানে হচ্ছে 20 আর 21। তাহলে এখান থেকে 3+ যখন হবে তখন এটাও শূন্য হয়ে যাবে, এটাও শূন্য হয়ে যাবে, অর্থাৎ ডি অরবিটাল অপূর্ণ অবস্থায় কি আছে যে ভাইয়া অসম্পূর্ণ অবস্থায় নয়, কিন্তু এটাতে কোনো মানে ডি অরবিটালে কোনো ইলেকট্রনে থাকতেছে না, অর্থাৎ এই কন্ডিশন অর্থাৎ অবস্থান্তর মৌল হতে পারে নাই। দ্যাট ইজ দ্য ফ্যাক্ট স্ক্যান্ডিয়াম 3+ আমাদের হইল না। এখন জিঙ্কের প্রশ্নটা যদি আমি লক্ষ্য করি তাহলে জিঙ্ক হচ্ছে আমরা জানি 30 নাম্বার মৌল। সো এখান থেকে দেখেন আমাদের কি আসবে আর্গন, অর্থাৎ 18টা ইলেকট্রন চলে গেল। তারপর হচ্ছে 3D আর এখানে হচ্ছে 4s2 অর্থাৎ এখান থেকে হচ্ছে 18 2 20 আর এখানে হচ্ছে 10। এখানে জিঙ্ক 2+ যখন হয়ে যায় তখন 4s2 এর এখানে 0 হয়ে যায়। যখন 0 হয়ে যায় তার মানে এখানে হচ্ছে 3D10 আছে। 3D10 মানে বুঝাচ্ছে আমার এটা পূর্ণ অবস্থায় আছে। আর আমি বলছিলাম যদি ভাই পূর্ণ অবস্থায় থাকে তাহলে সেটা অবস্থানান্তর মৌল হওয়া থেকে সব সময় দূরে অবস্থান করে। আর যদি দূরে অবস্থান করে তার মানে এটাও আমাদের কাঙ্ক্ষিত আনসার হবে না। তাহলে ভাই আমার আর দেখার দরকার নাই, এই নিকেল 2+টাই হবে আমাদের কাঙ্ক্ষিত আনসার। কেন? নিকেল হচ্ছে 28 নাম্বার মৌল। এই নিকেলের ক্ষেত্রে যদি আমি লক্ষ্য করি তাহলে দেখা যায় আর্গন আর এখান থেকে কি হয় থাকে 3D আর এখানে 4s2 আর এখান থেকে হয়ে থাকে আমাদের কি ভাইয়া নিকেল এই যে 8 হয়ে থাকে। ওকে, সো 8 হওয়ার কারণে যখন নিকেল 2+ হয়ে যায় তখন এইটা 0 হয়ে যায়, কিন্তু এখানে অপূর্ণ অবস্থায় আছে। দ্যাট ইজ দ্য ফ্যাক্ট, সেটা হচ্ছে কি আমাদের ভাইয়া অবস্থানান্তর মৌল। দিস ইজ দ্য ফ্যাক্ট, আমরা বলবো আনসার হচ্ছে আমাদের এইটা। ওকে, সো আশা করছি সবার এই প্রশ্নটুকু ক্লিয়ার হয়ে গেছে। সো চলেন নেক্সটে আমরা মুভ করবো। এখন নেক্সট কোশ্চেন কি বলছে, কোনটি রঙিন যৌগ? সো দেখেন এখান থেকে আমরা মৌল দিয়ে একবার দেখায় ফেলেছি যে আসলে কোনটি রঙিন যৌগ হয়ে থাকে। সো এবার জাস্ট যৌগ দিয়ে বলে দেওয়া আছে আমাদের এখান থেকে রঙিন যৌগ কোনটি হবে। সো একটু সবাই বলেন দেখি ভাইয়া যে আসলে এখানে কোনটি রঙিন যৌগ হবে। সো এটা এখন কিন্তু সবার কাছ থেকে আমি আনসার এক্সপেক্ট করতেই পারি যে ভাইয়া এটার আনসার আপনারা দিয়ে দিবেন। এখানে কিন্তু ফার্স্ট অফ অল একটা বিষয় দেখতে হবে যে ভাই রঙিন যৌগ হওয়ার জন্য কিন্তু আমাদেরকে কি করতে হবে? ডি ব্লক মৌল হতে হবে। সো ডি ব্লক মৌল যারা আছে তাদের মধ্য থেকে আপনি আলোচনা শুরু করে দিবেন, আর যারা থাকবে না ডি ব্লকের মধ্যে সেটাকে আগেই বাদ দিয়ে দিবেন। সো একটু ভাইয়া বলেন দেখি এটার আনসার কি হবে। এটার আনসার সবার কাছ থেকে জানতে চাই। ভাইয়া দেখো একটা বিষয় বলি, ভাই তোমরা কিন্তু আনসার করবা কেন জানো? তার পিছনে কারণ হচ্ছে কি ভাই, তুমি যদি আগে থেকে এখন থেকেই তোমার ডিটারমাইন্ড না হয়ে থাকে, তোমার কিন্তু পরীক্ষার আর খুব বেশি দিন ভাই বাকি নাই। তুমি যদি পরীক্ষার হলে বসে আনসারই না করো ভাই, তাহলে তোমার পরীক্ষার হলে যদি তুমি আনসারই না করো তাহলে কি তুমি ভর্তি পরীক্ষায় চান্স পাবা? তুমি তো আগে থেকেই বাদ হয়ে যাচ্ছ ভাই। তোমাকে এখানে তো আমি ভাই তোমার সঠিক
আর ভুল যেটাই হোক, বাট তোমার যদি ভুল হয়ে থাকে এই ভুলটাকে যখন তুমি শুধরায় ফেলবা, তোমার তখন পরীক্ষার হলে গিয়েও মনে পড়বে যে আমি ভাইয়ের কাছে ওই জিনিসটা ভুল করছিলাম, আমার এই ভুলটা করা যাবে না, আমার কোশ্চেনটার আনসার এইটা হবে। বুঝতে পারছো? সো ভুল হলেও আনসার করতে হবে ভাই, কারণ ভুল থেকেই মানুষ শিক্ষা গ্রহণ করেই কিন্তু তার চরম উন্নতির পর্যায়ে কিন্তু মানুষ যায়। বুঝতে পারছো আমার কথা? সো ভাই ভুল হবে, মানুষ মাত্রই ভুল, সো ভুল হবে, বাট পরীক্ষার হলে টু দা পয়েন্টে জায়গা মতো কিন্তু ভুল করা যাবে না। বুঝতে পারছেন আমার কথা? সো ভুল হবে, পারবো না, এই কারণে ভাই এরকম ভাবে তোমার কনফিউজিং হওয়া যাবে না। বুঝতে পারছেন আমার কথা? ভাই আনসার করতে হবে, মাথার মধ্যে টেন্ডেন্সি রাখতে হবে, আমাকে প্রত্যেকটা জিনিসে পারতে হবে, এরকম টেন্ডেন্সি রাখতে হবে। যখন তোমার মাথার মধ্যে মাইন্ড সেটআপটাই এরকম হয়ে যাবে যে আসলে আমাকে পারতে হবে, তখন দেখবা তুমি পারতেছো। বাট তোমার মাথার মধ্যে আগে থেকেই যদি মাইন্ড সেটআপ থাকে ভাই আমি পারলে পারবো, না পারলে নাই, তুমি হারার আগেই হেরে গেছো, তাহলে কি হবে? হারার আগে হারলে হবে না, তোমাকে জিততে হবে। তুমি জিততে এসেছো এখানে, তুমি হারতে আসো নাই, তোমাকে জিততে হবে। আর এই জিতার জন্য তোমাকে ওইভাবে মানসিকতা ক্রিয়েট করতে হবে এবং প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে। একটা মানুষ সফলতার ক্ষেত্রে পরিশ্রমী, সৎ এবং কৌশলী হতে হবে। এই তিনটা গুণ যদি তোমার মাঝে থাকে, ইনশাআল্লাহ তুমি সফল হবে। বুঝতে পারছো আমার কথা ভাইয়ারা? সো তোমাদেরকে ডিটারমাইন্ড হতে হবে যে ভাই আমাকে আনসার করতে হবে, আমাকে পারতে হবে, ভুল হোক বাট এখান থেকে আমাকে জায়গা মতো, অর্থাৎ আমার মেইন পরীক্ষা যাতে আমার কোনো ভাবে ভুল না হয়। ওকে, সো সবাই আনসার করবেন, তাহলে দেখবেন কনফিডেন্স আপনার বাড়বে, নিজের মানে সেলফ কনফিডেন্স সবচেয়ে বড় ভাইটাল রোল প্লে করবে ইন ইওর এডমিশন টেস্ট মোমেন্ট। বুঝতে পারছেন আমার কথা? সেলফ কনফিডেন্স যখন ভাই গ্রো করবে তখন দেখবেন ভাই আপনি হুদাই দেখাচ্ছেন, হুদাই দেখায়, যদিও আমরা বলে থাকি যে হুদাই দেখায় আসছি, বাট আপনি হুদাই দেখান নাই, আপনার সাবকনসিয়াস মাইন্ড অটোমেটিক কাজ করেছে। সো এইটা হচ্ছে মেন বিষয়। ওকে, সো দেখেন রঙিন যৌগ কোনটি গঠন করে? ভাই দেখো ম্যাগনেসিয়াম, যে বলছি ম্যাগনেসিয়াম কি ডি ব্লক মুক্ত মৌল না, কারণ হচ্ছে কি এটা আমাদের কি 1s2 2s2 2p6 3s2, সো এটা H ব্লক ভুক্ত মৌল, সো এটা আমাদের আগে থেকে হবে না। এখন এখান থেকে কপার যে রয়েছে, কপার এইখানের মধ্যে ক্লোরাইড মাইনাস, আর এখানে হচ্ছে কপার কি আছে, কপার 2+ এখান থেকে বোঝাচ্ছে, অর্থাৎ কপার দুইটা আছে, অর্থাৎ সরি কপার প্লাস বোঝাচ্ছে। কপার কি বোঝাচ্ছে এখানে? কপার প্লাস বোঝাচ্ছে। তাহলে কপার কি বোঝাচ্ছে ভাইয়া? কপার প্লাস বোঝাচ্ছে, একটা কপার প্লাস বোঝাচ্ছে। আমি কপার প্লাসের ক্ষেত্রে কিছুক্ষণ আগে দেখছি না যে ভাই কপার প্লাসের ক্ষেত্রে এটা কি রঙিন যোগকরণ করে 4s0 হয় থেকে, সো এটা আমাদের হবে না। তারপরে আমরা এখান থেকে দেখতেছি কি ভাই যে স্ক্যান্ডিয়াম, স্ক্যান্ডিয়াম কি আছে ভাই 3+, স্ক্যান্ডিয়াম 3+ এর ক্ষেত্রে আমরা কি দেখলাম কিছুক্ষণ আগে যে ভাই স্ক্যান্ডিয়াম 3+, এই যে স্ক্যান্ডিয়াম 3+, যেটা হচ্ছে কি ভাই আমাদের 4s0 3d0 হয় থেকে, সো এটাও আমাদের হবে না। তাহলে ভাই এই যে কোবাল্ট ক্লোরাইড, কোবাল্ট ক্লোরাইড হবে। কেন কোবাল্ট ক্লোরাইড? এই যে কোবাল্ট কি হচ্ছে ভাই, কোবাল্ট এখানে 2+, সো কোবাল্ট হয় থেকে আমাদের কি ভাইয়া স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, অর্থাৎ কোবাল্ট হচ্ছে আমাদের 27 নম্বর মৌল। ওকে, কোবাল্ট হচ্ছে আমাদের 27 নম্বর মৌল। সো কোবাল্ট যদি 27 নম্বর মৌল হয় তাহলে এখান থেকে দেখো আর্গন, তারপর হচ্ছে 3d, আর এখানে হচ্ছে 4s2, তার মানে হচ্ছে এখানে 20 আর 20 আর 7, এখান থেকে হচ্ছে আমাদের কোবাল্ট 2+ মানে 0, সো এটা অবস্থান্তর মৌল হয় থেকে, দ্যাট ইজ দ্য ফ্যাক্ট, আমরা বলবো কোবাল্ট ক্লোরাইড। বুঝতে পারছেন ভাইয়ারা? বুঝতে পারছেন আমার কথা? এই তো জোস জোস। ওকে, চলেন চলেন নেক্সটে আমরা মুভ করব। নেক্সটে কি বলছে? হিরোক, গ্রাফাইট ও ইথাইন অণুর গঠনে কার্বনের সংকরিত অবস্থা কোনটি? অর্থাৎ এইখানের মধ্যে যে মৌলগুলো আছে এতে সবগুলোর ক্ষেত্রে আমরা বলতেছি কেন্দ্রীয় মৌল কি হয় থেকে ভাইয়া? কেন্দ্রীয় মৌল হচ্ছে কার্বন। সো এদের ক্ষেত্রে আমাদের কি হবে ভাইয়া, যে এদের ক্ষেত্রে আমাদের কার্বনের সংকরায়নটা কিরকম হবে সেটা আমরা দেখবো। এখন এইখানের মধ্যে আমরা জানি কার্বনের দুইটা রূপভেদ হয় থেকে, একটা হচ্ছে হিরক আর একটা কি হয় থেকে গ্রাফাইট হয় থেকে। এখন এই হিরক যে রয়েছে আর গ্রাফাইট যে রয়েছে, এইখানের মধ্যে হিরক গ্রাফ কি হয় থেকে না, বিদ্যুৎ পরিবহন করে না, অর্থাৎ বিদ্যুৎ পরিবহন করে না, বিদ্যুৎ পরিবহন করে না, বাট এই গ্রাফাইট বিদ্যুৎ পরিবহন করে, বিদ্যুৎ পরিবহন। এখন বিদ্যুৎ পরিবহন করার ক্ষেত্রে কি থেকে ভাইয়া, যে সঞ্চয়নশীল মুক্ত ইলেকট্রন বিদ্যমান থাকতে হবে। আর সঞ্চয়নশীল মুক্ত ইলেকট্রন যদি বিদ্যমান থাকে তার মানে এখানে কি হয়, মুক্তজল ইলেকট্রন বিদ্যমান থাকে। আর মুক্তজল ইলেকট্রন বিদ্যমান থাকা মানেই সেখানে কি হবে ভাইয়া, আমাদের sp3 সংকরণে সংকরিত হবে না। নরমালি কার্বনের ক্ষেত্রে দেখি 4টা হাত থাকে, সো এইখানের মধ্যে আমাদের কি হবে, যদি মুক্তজল ইলেকট্রন বিদ্যমান থাকে তখন আমাদের এখান থেকে কি দেখবো, sp2 সংকরণে সংকরিত হয়। আর গ্রাফাইট হিরকের মধ্যে আমরা কি দেখবো, বিদ্যুৎ যেহেতু পরিবর্তন করে না, তার মানে এটা sp3 সংকরণে সংকরিত হয়ে থাকে। সো এখান থেকে জাস্ট এই দুটো কনসেপ্ট যদি দেখো একটুখানি, তাহলেই তো আমাদের
আনসার চলে আসার কথা। সো sp3 আছে এখানে। সো এই যে দেখো sp2 এখানে, sp2 তো আমাদের হবে না কোনোভাবে, sp2 হবে না আমাদের কোনোভাবে, spo হবে না কোনোভাবে, কারণ ট্রিপল বন্ধন ইথাইনের ক্ষেত্রে হয় ইথাইন। ইথাইন হচ্ছে এই যে CH ট্রিপল বন্ড, এখান থেকে হচ্ছে CH, এইটা হচ্ছে ইথাইন। ট্রিপল বন্ধন যেখানেই দেখিবেন সেখানে হচ্ছে sp সংকটে সংকরিত, দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। এইটা হচ্ছে আমাদের কি ভাইয়া হিরো, আর এইটা হচ্ছে গ্রাফাইট, আর এখান থেকে আমরা বলবো sp হচ্ছে আমাদের যে ভাইয়া ইথাইন, যে রয়েছে ইথাইনের সংকরণ। ওকে, সো আশা করছি সবাই পেরে গেছেন। ওকে চলেন নেক্সটে মুভ করব। NCl3 অণুর আকৃতি কি রূপ? সো NCl3 অর্থাৎ নাইট্রোজেন ট্রাইক্লোরাইড অণুর আকৃতি কি রূপ? সবাই একটু বলেন দেখি এর আকৃতিটা কি রূপ হবে? NCl3 এর আকৃতি কি রূপ? সবাই বলেন। NCl3 এর আকৃতি কি রূপ? সবাই একটু বলেন যে NCl3 এর ক্ষেত্রে আকৃতি কি রূপ? সবাই একটু জানান দেখি। ওকে 7 এর বি বলছে ওকে চোখে চলেন দেখি। আচ্ছা NCl3 অর্থাৎ নাইট্রোজেন ট্রাইক্লোরাইড যে রয়েছে, নাইট্রোজেন ট্রাইক্লোরাইডের ক্ষেত্রে অণুর আকৃতির কি রূপ সেটা আমরা একটু লক্ষ্য করব। নাইট্রোজেনের সর্বনিষ্ঠ শক্তি স্থল ইলেকট্রন থেকে 5টা। সো এখানে আমি 2টা রাখলাম, এইখানের মধ্যে হচ্ছে ক্লোরিন দিয়ে কি করতেছে এখানে একটা দিয়ে, এইখানের মধ্যে হচ্ছে এখানে দিয়ে একটা, আর এইখানের মধ্যে হচ্ছে এখানে দিয়ে একটা, হচ্ছে এখানে একটা। সো এই ক্ষেত্রে মুক্তজোড় এক জোড়া আমাদের এখান থেকে সংকলন যদি বের করতে চাই, সিগমা বন্ধন এখানে একটা, এখানে একটা সিগমা বন্ড, এখানে একটা সিগমা বন্ড, আর 3টা সিগমা বন্ড এবং এক জোড়া মুক্তজোড় ইলেকট্রন, অর্থাৎ টোটালি হচ্ছে আমাদের কি ভাই 4, অর্থাৎ sp3 সংকরণে সংকরিত। কিন্তু কথা হচ্ছে sp3 এর ক্ষেত্রে হওয়ার কথা চতুস্থলকীয়, কিন্তু আসলে আমাদের এইখানের মধ্যে চতুস্থলকীয়টা হবে না। কেন হবে না? কারণ এখানে এক জোড়া মুক্তজোড় ইলেকট্রন আছে। ভ্যাসপার তত্ত্ব অনুযায়ী और ভ্যালেন্সিয়াল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি অনুযায়ী আমরা জানি লন পেয়ার বন্ড পেয়ার এদের মধ্যে কি হয় থাকে যে ভাই আকর্ষণ বিকর্ষণের কারণে এখানে বন্ধন কোণের মানটাকে চেঞ্জ হয়ে যায় বা আকৃতিটা চেঞ্জ হয়ে যায়। সো এই ক্ষেত্রে আমরা দেখতে পারবো এটা কি হয় থাকে ভাই ত্রিকোণাকার, অর্থাৎ যেমন অ্যামোনিয়ার ক্ষেত্রে আমরা দেখছিলাম ঠিক সেম আকৃতি হচ্ছে আমরা দেখবো এখানে ত্রিকোণাকার পিরামিডীয়। কি দেখবো? ত্রিকোণাকার পিরামিডীয় আমরা দেখবো, ত্রিকোণাকার পিরামিডীয়। ওকে জোস, চলেন নেক্সট কোশ্চেনে মুভ করবো। যে ভাইয়া এই যে এইখানের মধ্যে কপার টেট্রা অ্যামিনো আয়নে বিদ্যমান সংকরণ কোন ধরনের, অর্থাৎ এইখানের মধ্যে কোন ধরনের সংকরণ বিদ্যমান আছে সেটা আমাদের কাছ থেকে জানতে চাইবে। সো একটুখানি ভাইয়াকে বলেন তো ভাইয়া এটা কোন ধরনের সংকরণ এখানে বিদ্যমান আছে? সো একটু ভাইকে বলেন দেখি এখানে কোন ধরনের সংকরণ বিদ্যমান আছে। অর্থাৎ আমি জটিল যোগের ক্ষেত্রে একটা বিষয় বলছিলাম যে ভাই এখানে লিগ্যান্ড সংখ্যা যতটা থাকবে ঠিক তত আমাদের কি হবে সংকর আয়নে সংকরিত হবে। সো এখানে লিগ্যান্ড সংখ্যা আমরা লক্ষ্য করতেছি যে ভাইয়া ফার্স্ট ব্র্যাকেট দিয়ে অ্যামোনিয়া যে রয়েছে, অ্যামোনিয়া আছে আমাদের 4টা, দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। আমরা বলবো এখান থেকে যে ভাইয়া এখানে লিগ্যান্ড হচ্ছে আমাদের 4টা, আর লিগ্যান্ড যেহেতু 4টা আছে যার কারণে এখানে কি হবে মোট সংকরিত অরবিটাল হবে আমাদের কত ভাইয়া 4 হবে। এখন মোট সংকরিত অরবিটাল যেহেতু 4 হবে, সো দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। আমরা এখান থেকে বলে দিব যে আসলে এখান থেকে সংকরণটা আমাদের কি হবে ভাইয়া যে 4টার মধ্যে সীমাবদ্ধ থাকবে। এখন কথা হচ্ছে একটুখানি এখানে লক্ষ্য করো যে ভাইয়া এখান থেকে টোটাল 4টা সংকরণের সংকরিত অরবিটাল কোনটা কোনটা আছে একটুখানি যদি লক্ষ্য করি আমরা, কারণ এইখানের মধ্যে লিগ্যান্ড হচ্ছে 4, দ্যাট ইজ দ্য সংকরণ অর কোভ্যালেন্ট নাম্বার বা হচ্ছে যে সন্নিবেশ সংখ্যা যদি আমরা বলতে যাই তাহলে আমরা এখান থেকে এটা বলতে পারবো যে ভাইয়া এখান থেকে 4 হয় থেকে। এখন 4 যদি হয় থেকে sp4 বলছে, sp4 মানে 4 আর এক হচ্ছে 5টা তো হবে না, আমাদের 4টা লাগবে, 5 বলছে এখানে হবে না। আর এখানে যদি আমরা দেখি তাহলে এখানে হচ্ছে কি 2 2 4 হচ্ছে, এই যে এখানে sp d2 এখানে বলছে 4, তারপরে এখানে sp3d আর 3 2 5, এখানে 5 তো হবে না, আমাদের 5 তো হবে না। এই যে sp2d যেটা হচ্ছে sp2d অর্থাৎ 2 2 4 অর্থাৎ এইটা হবে অথবা এইটা হবে। এখন আসলে আমাদের হবে কোনটা সেইটা আমরা দেখব। এখান থেকে দেখো যদি আমরা একটা বিষয় লক্ষ্য করি, কপার যে রয়েছে কপারের ক্ষেত্রে দেখতেছি 2+ আয়ন,
তাহলে কপার যদি 2+ আয়ন হয়ে থাকে তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে কপার কি হয়ে থাকে ভাইয়া 3d9 হবে, আর এখানে 4s কি হবে 0 দাঁড়াবে। ওকে, সো এই 4s 0 দাঁড়াবে এবং এখানে ফাঁকে আরো কি থাকবে 4p0, এরকম আমাদের জায়গায় স্পেস ফাঁকা থাকে। সো এখান থেকে আমরা দেখতেছি কি হয়ে থাকে ভাইয়া, এখান থেকে 3d9, তার মানে এখান থেকে ঘটনা হচ্ছে এই জায়গার মধ্যে হচ্ছে ডি অরবিটাল যে রয়েছে, ডি অরবিটালের মধ্যে আমরা দেখতে 5টা উপস্থিত, 1 2 3 4 5 এই 6 7 8 9। এখন এইখানের মধ্যে দেখতেছি একটা মাত্র ইলেকট্রনের জন্য একটা মাত্র কি আছে অরবিটাল আমাদের আছে, বাট এই জায়গার মধ্যে আমাদের 4টা লাগবে। কি লাগবে? 4টা লাগবে। সো এইখানে একটা এস অরবিটাল, আর এইখানের মধ্যে আছে আমাদের কয়টা ভাইয়া 3টা, 1 2 3। সো এইখানের মধ্যে অ্যামোনিয়া যে রয়েছে, এইখানের মধ্যে অ্যামোনিয়া এসে কি করবে, এই যে অ্যামোনিয়া এইখানের মধ্যে এসে আসবে এবং এইখানের মধ্যে কি হবে ইলেকট্রন দিবে, এবং এইখানের মধ্যে অ্যামোনিয়া আসবে, এইখানের মধ্যে ইলেকট্রন দিবে, এন্ড দেন এখানের মধ্যে আছে অ্যামোনিয়া আসবে, এন্ড সিমিলারলি অ্যামোনিয়া এখানে, 4টা এইভাবে যাবে। অর্থাৎ এখান থেকে আমরা লক্ষ্য করতেছি যে ভাইয়া কি দাঁড়াচ্ছে, এই যে এস যে আছে এসের পার্ট দাঁড়াচ্ছে, অর্থাৎ এই যে এসের হচ্ছে একটা পার্ট, আর এখান থেকে হচ্ছে পি, আর এইখান থেকে আমরা দেখতেছি এসপি, আর এই যার মধ্যে হচ্ছে এসপি যে রয়েছে, পি এর মধ্যে এই যার মধ্যে আরো একটুখানি এক্সেপশনাল পার্ট ঘটবে, সেটা হচ্ছে যে ভাইয়া এই জায়গার মধ্যে দেখো একটা জায়গা হচ্ছে এখানের মধ্যে কি হবে, যে এই যে অ্যামোনিয়া অ্যামোনিয়া এইটা হবে, আর এখান থেকে ডি অরবিটাল যে রয়েছে, ডি অরবিটাল 5টা যে জায়গা আছে, 1 2 3 4 5, এইটার মধ্যে হচ্ছে 4d যে রয়েছে, 4d এর মধ্যে এই যার মধ্যে হচ্ছে এক জোড়া অ্যামোনিয়া যাবে। সো এই যে শক্তিশালী লিগ্যান্ডের কারণে বেসিক্যালি এখান থেকে বেসিক্যালি এরকম ঘটনাগুলো হয়ে থাকে। সো এখান থেকে এই কয়েকটা মিলিত হয় sp2d সংকরণে সংকরিত হবে। সো আশা করছি এইটা হচ্ছে এখানকার কাঙ্ক্ষিত আনসার। সবাই তোমরা ঠিকঠাক ভাবে বুঝতে পারছো। ওকে, চলো নেক্সট কোশ্চেনে মুভ করবো আমরা। মৌলের দ্বিতীয় ইলেকট্রন আসক্তি সর্বদা, অর্থাৎ মৌলের দ্বিতীয় ইলেকট্রন আসক্তি সর্বদা কি হয়ে থাকে, যে ভাইয়া ধনাত্মক, ঋণাত্মক, শূন্য নাকি ইনফিনিটি হয়ে থাকে। সো একটু বলেন দেখি ভাইয়া, মৌলের দ্বিতীয় ইলেকট্রন আসক্তির মান সর্বদা কি হয়ে থাকে? একটু জানাও যে ভাইয়া এটা থেকে একটুখানি তোমরা আইডিয়া গেজ করো যে আসলে ভাই এটা কিরকম হতে পারে। ইলেকট্রন আসক্তিটা আসলে কি জিনিস সেটা একটু আমি ক্লিয়ার করি, তাহলে তোমরা বুঝতে পারবা। ওকে, আচ্ছা অনেকেই দেখতেছি আনসার করছো। ওকে, ইলেকট্রন আসক্তি যে রয়েছে, আসক্তিটা কি জিনিস ভাই? আসক্তি মানে কি, ওই যে বলে না প্রেমী বা আকর্ষী, যেমন বলছিলা তোমরা যে ইলেকট্রন আকর্ষী। যেমন এই রমজান মাসে অনেকে কি হয় থাকে যে ভাইয়া তোমাদের কি বলে পেঁয়াজু প্রেমী থাকে, যে পেঁয়াজুর প্রতি একটা হচ্ছে মানে আকর্ষী, পেঁয়াজু প্রেমী যেটাকে বলা হয় থাকে, যেমন ইলেকট্রন আকর্ষী বা হচ্ছে নিউক্লিওফাইল, অর্থাৎ এরকম যে আছে না, ঠিক এরকম হচ্ছে বিভিন্ন জন হচ্ছে বিভিন্ন সময় হচ্ছে বিভিন্ন জিনিসের ওপর হচ্ছে কি হয় থাকে আকর্ষী হয়ে থাকে। সো এইখানের মধ্যে হচ্ছে ইলেকট্রন আসক্তি বলতে বোঝাচ্ছে ওইটার প্রতি তার ভালো লাগা বা হচ্ছে ওইটার প্রতি তার অ্যাট্রাকশন, এরকম বিষয় বোঝায়। আর ইলেকট্রন আসক্তিটা হচ্ছে ইলেকট্রন নিজে একটা হচ্ছে ঋণাত্মক পার্ট। সো ইলেকট্রন আসক্তি মানে হচ্ছে ধনাত্মক পার্ট দিয়ে কি করবে, ইলেকট্রনকে আকর্ষণ করবে। যখন একবার আকর্ষণ করছে অর্থাৎ ঋণাত্মক পার্টকে নিয়ে আসছে, তার মানে সে নিজে ঋণাত্মক হয়ে গেছে। এখন ঋণাত্মক হওয়ার পর দ্বিতীয়বার ইলেকট্রন আসক্তি, তার মানে ঘটনা কি, ইলেকট্রন দ্বিতীয়বার ইলেকট্রন আসক্তি তার মানে ঘটনা হচ্ছে সে নিজে কি হচ্ছে ঋণাত্মক, তার মানে আরো একটা ঋণাত্মক পার্টকে আকর্ষণ করতে গেলে তার যে কাজটা করতে হবে তাকে কি করতে হবে, ধনাত্মক হতে হবে। এখন ধনাত্মক যদি না হয় তাহলে সে তো তাকে আকর্ষণ করতে পারবে না। অর্থাৎ এখানে মুক্ত শক্তির পরিবর্তন যে রয়েছে, এই মুক্ত শক্তির পরিবর্তে এখানে আমাদের কি করতে হয় ভাইয়া, বহিস্থ শক্তির প্রয়োজন হয় থাকে। সো দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। আমরা এখান থেকে বলবো যে ভাইয়া এখান থেকে কি হবে, আমাদের মৌলের দ্বিতীয় আসক্তি সর্বদাই আমাদের কি হতে হবে, পজিটিভ হতে হবে। এটা কি বুঝতে পারছো সবাই? এটা কি বুঝতে পারছো নাকি বুঝো নাই? এটা কি বুঝতে পারছো? কারো যদি কোথাও কোনো জায়গায় কোনো ডাউট থাকে বলতে পারো আমাকে। ভাইয়া একটু বিষয়টা বলি আমি। ধরো ভাইয়া তুমি
খেতে চাও, ধরো যে হচ্ছে তুমি কি বলি, ধরো ইফতারের সময় হচ্ছে তুমি খেতে যাচ্ছ হচ্ছে কি বলা যায় বলেন দেখি, ধরেন যে নাজিরা বাজারে হচ্ছে তুমি যেতে চাও। এখন তোমার নাজিরা বাজারে যেতে গেলে, হ্যাঁ অবভিয়াসলি দিব জামাত তো 4:45 মেবি, বুঝতে পারছেন, অবভিয়াসলি দিব, কেন দিব না, আমি 4:40 মধ্যে দিয়ে দিচ্ছি, 4:40 মধ্যে আমি দিয়ে দিব, ওকে, প্যারা নেই। সো এখান থেকে দেখেন আমরা হচ্ছে ভাইয়া এখান থেকে যে বিষয়টা লক্ষ্য করতেছি সেটা হচ্ছে যে ভাই তুমি হচ্ছে নাজিরা বাজার যেতে চাও। এখন নাজিরা বাজার যদি তুমি যেতে চাও তার মানে তোমার ওখানে গেলে অবশ্যই কষ্ট হবে, তার মানে তুমি কি ঋণাত্মক হয়ে যাবা। এখন তুমি ঋণাত্মক হয়ে, এখন তুমি ওইখানের মধ্যে চলে গেছো, তাহলে তুমি অবশ্যই চলে যাওয়ার পর ওখানে ঋণাত্মক হয়ে গেছো, অর্থাৎ তোমার হাত খালি। তার মানে যার কাছে টাকা পয়সা আছে সেরকম লোককে তুমি টানবা না, অর্থাৎ তোমার বিপরীত চার্জের মানুষজনকে টানতেছো না, তুমি ঋণাত্মক হয়েছে, তার মানে তুমি পজিটিভকে টানতেছো। সো অলওয়েজ আমাকে কি করতে হবে ভাইয়া, পজিটিভটা নেগেটিভকে, নেগেটিভটা পজিটিভকে আমাদের কি থেকে অ্যাট্রাকশন করে থাকে। সো মৌলের দ্বিতীয় ইলেকট্রন আসক্তি সর্বদাই কি হতে হবে, পজিটিভ হতে হবে। সো চলেন নেক্সট কোশ্চেন, নিচের কোন আয়নটিতে শুধুমাত্র একটি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে? নিচের কোন আয়নটিতে একটি শুধুমাত্র নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে, ইলেকট্রন আছে মানে মুক্ত জোড় ইলেকট্রন বিদ্যমান আছে, মুক্ত জোড় ইলেকট্রন, নিঃসঙ্গ ইলেকট্রন বা জোড় মানে মুক্ত জোড় ইলেকট্রন বিদ্যমান রয়েছে, মুক্ত জোড় ইলেকট্রন বিদ্যমান। এখন মুক্ত জোড় ইলেকট্রন বিদ্যমান কোনটার মধ্যে আছে দেখেন দেখি ভাইয়া, যে ভাই এখানে মুক্ত জোড় ইলেকট্রন কোনটার মধ্যে বিদ্যমান আছে। এখন যদি একটুখানি অ্যামোনিয়াম আয়নের পার্টটা আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখেন ঘ নাম্বার থেকে যে নাইট্রোজেনের সর্বস্থ শক্তিস্তরে ইলেকট্রন থাকে 5টা, কিন্তু এইখানের মধ্যে আমরা দেখতেছি এই দুই জোড়া মানে এক জোড়া মুক্ত জোড়া ইলেকট্রন দিয়ে হাইড্রোজেন আয়নের সাথে যুক্ত হয়ে গেছে। সো এইখানের মধ্যে এখানে এটার সাথে এটা কি আছে, যুক্ত হয়ে গেছে, এইখানের মধ্যে এটা দিয়ে এটা যুক্ত হয়ে গেছে এবং এটা দিয়ে হচ্ছে এটা যুক্ত হয়ে গেছে। সো এখানে কোনো মুক্ত জোড়া ইলেকট্রন আমরা এখানে দেখতেছি না, বা নিঃসঙ্গ ইলেকট্রন জোড়া ইলেকট্রন দেখতেছি না। এখন এখান থেকে দেখো নাইট্রোজেন যে রয়েছে, নাইট্রোজেনের সর্বস্থ শক্তি ইলেকট্রন থাকে 5টা। সো 1টা 2টা 3টা 4টা 5টা। এখন হাইড্রোজেন যে আছে এখানে একটা হচ্ছে হাইড্রোজেন আমি পাইছি এবং এইখানের মধ্যে একটা হাইড্রোজেন আমি পাইছি, ওকে। বাট এইখানের মধ্যে ঋণাত্মক চার্জ আছে, ঋণাত্মক চার্জ মানে এখানে আরো একটা ইলেকট্রন এসে যুক্ত হয়ে গেছে, অর্থাৎ এখানে দুই জোড়া মুক্ত জোড়া ইলেকট্রন বিদ্যমান আছে। দ্যাট ইজ দ্য ফ্যাক্ট, এটাও আমাদের আনসার হবে না। সো এখন ভাই এখন আশা করি এইখানের মধ্যে এইটুকু প্রশ্নের মধ্যে তোমরা বাকিটুকু আনসার করতে পারবা। সো একটু ভাই এটার আনসার করেন দেখি যে ভাই এটার আনসার কি হবে আমাদের, এটার একটু আনসার দেন দ্রুত সবাই, এটার একটু আনসার দেন। এটার একটু আনসার দেন দ্রুত দ্রুত সবাই। কিরে পোলাপান কই গেলা তোমরা? দেখো এখান থেকে দেখো আমরা যদি একটা বিষয় দেখি যে ভাইয়া এই যে মিথাইল আয়ন যে রয়েছে, মিথাইল আয়নের ক্ষেত্রে যদি দেখি তাহলে এইখানের মধ্যে কার্বন, কার্বন সর্বস্থ শক্তি স্তর এরকম থেকে 4টা, 1টা 2টা 3টা 4টা। এখন 3 হাতে 3টা হাইড্রোজেন দিয়ে যুক্ত হয়ে গেছে, 3 হাতে 3টা হাইড্রোজেন দিয়ে এখানে কি হয়ে গেছে, যুক্ত হয়ে গেছে গেল। এখন এখানের মধ্যে পজিটিভ চার্জ আছে, পজিটিভ চার্জ মানে কি এই যে এইটা নিয়ে কি হয়ে গেছে, চলে গেছে, মানে এটা নাই হয়ে গেছে, তার মানে এটা ইলেকট্রন নাই, অর্থাৎ এখানে কোনো মুক্ত জোড় ইলেকট্রন নাই, অর্থাৎ মুক্ত জোড় ইলেকট্রন এখানে কত, 0। সো এটা অপশন হলো। সো দ্যাট ইজ দ্য ফ্যাক্ট, এইটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। কেন 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 এই যে দেখো ভাইয়া কার্বন, কার্বনের সর্বস্থ শক্তি স্তর এখান থেকে 4টা। সো 4টার মধ্যে এখান থেকে 3টা দিয়ে হাইড্রোজেন দিয়ে যুক্ত হয়ে গেছে, 3টা দিয়ে হাইড্রোজেন দিয়ে যুক্ত হয়ে গেছে, ওকে 3টা দিয়ে যুক্ত হয়ে গেছে। আর এইখানে মধ্যে মাইনাস আয়ন আছে, কি আছে, মাইনাস আয়ন আছে। এখন মাইনাস আয়ন থাকা মানে অবশ্যই কি করতেছে, সেটা একটা ইলেকট্রন আবার নিয়ে আসছে বাইরে থেকে। সো এই যে এইখানের মধ্যে এক জোড়া মুক্ত জোড়া ইলেকট্রন লক্ষ্য করতেছে। সো দ্যাট ইজ দ্য ফ্যাক্ট, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার, এটা হবে আমাদের কাঙ্ক্ষিত আনসার। ওকে 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 আচ্ছা 10 নম্বর কোশ্চেন পর্যন্ত থাক, আমরা হচ্ছে এখন নামাজের ব্রেকে চলে যাব। সো আপনাদের নামাজের জন্য ব্রেক দেয়া হলো, এখন থেকে স্টার্ট করে আমরা ঠিক আমি এখানে লিখে দিচ্ছি, ওকে 4:41 থেকে 4:57 পর্যন্ত আমি ব্রেক দিলাম।
ওকে, সো ঠিক সময় মতো সবাই চলে আসবেন।
চলো আমরা আমাদের পড়াশোনায় ব্যাক করি। ওকে, হ্যাঁ ভাইয়া সময় শেষ জানি। ওকে চলেন চলেন আমরা আমাদের পড়াশোনায় ব্যাক করি। চলেন নেক্সট কোশ্চেন আমরা দেখবো। নেক্সট কোশ্চেনে আমরা মুভ করবো, অর্থাৎ 11 নাম্বার কোশ্চেন। দেখো এখানে মধ্যে বলছে হাইড্রোজেন NH2 অর্থাৎ N2H4 হাইড্রোজেনে হাইড্রোজেন নাইট্রোজেন এবং হাইড্রোজেন এর বন্ধন কোণ কত? অর্থাৎ হাইড্রোজেনের ক্ষেত্রে আমাদের এই যে এদের ক্ষেত্রে হচ্ছে বন্ধন কোণের মান কত সেটা আমাদের কাছ থেকে জানতে চেয়েছে। সো ভাইয়া একটুখানি গেস করো তো ভাইয়া যে আসলে হাইড্রোজেনের ক্ষেত্রে বন্ধন কোণের মান আমাদের এইখানের মধ্যে হাইড্রোজেন নাইট্রোজেন এবং হাইড্রোজেনের মধ্যে আমাদের কি হবে, হাইড্রোজেনের বন্ধন কোণের মান কত হবে? তো একটু সবাই প্রেডিক্ট করে দেখি যে আসলে এটা বন্ধন কোণের মান আমাদের কত হবে। সো সবাই একটু বন্ধন কোণের মান কত হবে সেটা একটুখানি দেখো। আমাদের কি বলছে ভাইয়া, নাইট্রোজেন হচ্ছে কয়টা এখানে, হাইড্রোজেন। এখন এইখানের মধ্যে নাইট্রোজেন যে রয়েছে, নাইট্রোজেনের মধ্যে আসলে সংকরায়ন কয়টা ঘটবে, নাইট্রোজেনের মধ্যে কোন সংকরায়নটা ঘটবে, এই সংকরায়নের উপর ডিপেন্ড করে আমরা বলতে পারবো যে আসলে এখানে বন্ধন কোণের মান কত হবে। এখন দেখো এইখানের মধ্যে নাইট্রোজেন যে আছে, নাইট্রোজেন দুইটা পরস্পরের সাথে যুক্ত হয়েছে, কানেক্টেড হয়েছে। এখন হাইড্রোজেন আছে কয়টা, চারটা। এখানে একটা হাইড্রোজেন দিলাম, এখানে একটা হাইড্রোজেন দিলাম, এখানে একটা হাইড্রোজেন দিলাম, এইখানের মধ্যে একটা হাইড্রোজেন দিলাম। তার মানে এইখানের মধ্যে দুইটা, তিনটা, চারটা। এখন এইখানের মধ্যে নাইট্রোজেনের বেসিক্যালি দ্বিবন্ধনে আবদ্ধ হইতে পারে অথবা ত্রিবন্ধনে আবদ্ধ হইতে পারে। এখন এইখানের মধ্যে আমরা দেখব যে আসলে এইখানের মধ্যে কোন ধরনের সংকরণ আমাদের ঘটে থাকে। একটুখানি গেস করো তো দেখি যে ভাই এখানে কোন ধরনের সংকরণ হবে, একটুখানি গেস করেন দেখি এখানে কোন ধরনের সংকরণটা হবে। এইখানের মধ্যে কোন ধরনের সংকরণটা হবে একটুখানি গেস করেন সবাই। একটুখানি গেস করেন যে ভাই এখানে কোন ধরনের সংকরণটা হবে। অর্থাৎ এইখানের মধ্যে বেসিক্যালি আমরা যে রকমটা দেখাইছি আসলে ফিগারটা এরকমটা আসবে না। এখানে যদি আমরা দেখি হাইড্রোজেনের ক্ষেত্রে আমাদের কি থাকে, নাইট্রোজেন যে থাকে এখানে একটা এবং এইখানের মধ্যে একটা নাইট্রোজেন থাকে। অর্থাৎ এরা পরস্পরের সাথে সিঙ্গেল বন্ধনে আবদ্ধ হয়ে থাকে এবং এখানে একজোড়া মুক্তজোড়া ইলেকট্রন এবং এখানে একটা একজোড়া মুক্তজোড়া ইলেকট্রন এবং এখানে কি থাকে, এই যে এখানের মধ্যে একটা হাইড্রোজেন দ্বারা যুক্ত হয়, এখানে একটা হাইড্রোজেন দ্বারা যুক্ত হয়, এখানে একটা হাইড্রোজেন দ্বারা যুক্ত হয়, এটা একটা হাইড্রোজেন দ্বারা যুক্ত হয়। যদি আমরা এদের স্ট্রাকচারটা লক্ষ্য করি, অর্থাৎ হাইড্রোজেনের স্ট্রাকচারটা যদি আমরা লক্ষ্য করি তাহলে এরকমটা দেখা যায়। অর্থাৎ এক্ষেত্রে আমরা দেখতেছি একজোড়া মুক্তজোড়া ইলেকট্রন এখানে থাকতেছে এবং এইখানের মধ্যে একটা এখানে একটা সিগমা বন্ড, এখানে একটা সিগমা বন্ড, এখানে একটা সিগমা বন্ড। অর্থাৎ তিনটা সিগমা বন্ড প্লাস একটা হচ্ছে লন পেয়ার ইলেকট্রন, দ্যাটস হোয়াই এখানে sp3 সংকরণে সংঘটিত হচ্ছে। এখন sp3 সংকরণে সংঘটিত হয়ে থাকে, কিন্তু আমরা জানি সেক্ষেত্রে আমাদের কি হয় থাকে ভাইয়া, sp2 না রে ভাই, sp2 না, এইটা হচ্ছে মেইন স্ট্রাকচারটা। এখন এই ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি sp3 সংকরণে সংঘটিত হচ্ছে। এখন sp3 সংকরণে সংঘটিত হওয়া মানে আমরা জানি 109 ডিগ্রি 109.5 ডিগ্রি এরকম হয়ে থাকে, কিন্তু এখানে যেহেতু একজোড়া মুক্তজোড়া ইলেকট্রন আছে, দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। এখানে কি হবে, ওই যে অ্যামোনিয়ার ক্ষেত্রে দেখছিলাম একজোড়া মুক্তজোড়া ইলেকট্রন থাকে, সো সেটার মতোই সেম টু সেম ঘটনা হবে। অর্থাৎ এখানে 160 ডিগ্রি হচ্ছে বন্ধন কোণের মান হবে, 107 ডিগ্রি হবে এখানকার বন্ধন কোণের মান। একজোড়া মুক্তজোড়া ইলেকট্রন থাকার কারণে এখান থেকে কি হয় থাকে ভাইয়া, যে এখান থেকে পরস্পরকে বিকর্ষণ করে 109 ডিগ্রি থেকে একটুখানি কমায় দিয়ে থাকে, কমায় দিয়ে আমাদের এখান থেকে বন্ধন কোণের মান কি হয় থাকে, এরকমটা লক্ষ্য করা যায়। সো সবাই একটু ভাইকে বলো তো ভাইয়া এটা সবাই বুঝতে পারছেন কিনা, কারো কোথাও কোনো যায় কোনো ডাউট আছে কিনা, সবাই ওভারঅল এইটুকুন পোষণ বুঝতে পারছেন কি না? ওকে চলেন তাহলে আমরা নেক্সট কোশ্চেনে মুভ করব। নেক্সট কোশ্চেন, যে নিচের কোন অণুটি সামগ্রিক ডাইপোল সর্বাধিক, অর্থাৎ কোন অণুটি সামগ্রিক ডাইপোল কি হচ্ছে ভাই আমাদের সর্বাধিক হবে। এখন এইখানের মধ্যে কোন অণুটার কি হবে ভাইয়া, ডাইপোল তা কি হবে, সর্বাধিক হবে। এখন আমি ডাইপোলের কথা বলছিলাম, অর্থাৎ দ্বিমেরুর ভ্রামক অথবা ডাইপোল মোমেন্ট আমরা যেটাকে বলি। এখন এইখানের মধ্যে ডাইপোল কোনটার সবচেয়ে বেশি হবে সেটা আমরা দেখব। এখন এইখানের মধ্যে দেখো বোরন ট্রাইফ্লোরাইড যে রয়েছে, এই বোরন ট্রাইফ্লোরাইডের ক্ষেত্রে আমরা যে বিষয়টা দেখব, এরা কি হয় থাকে ভাই, অপোলার হয় থাকে। কি হয় থাকে, এরা অপোলার। এবং ব্রোমিন অর্থাৎ ডাইক্লোরোব্রোমিন যে রয়েছে, এই যে ইথিন যে রয়েছে, অর্থাৎ এই যে আমরা এখান থেকে দেখতেছি যে ব্রোমিন দুইটা এবং এই যে এই পোষণটুকু, এবং এইটা দুইটাই কি হয় থেকে আমাদের ভাই অপোলার। কি হয় থেকে, অপোলার। আর অপোলার হওয়ার কারণে এখান থেকে এটাও আমরা বলতেছি অপোলার। আর অপোলার হওয়ার কারণে এখানে কি থাকবে না ভাই, আমাদের কোনো ডাইপোল এখানে দেখা যাবে না। বাট এই যে মিথানল আর হচ্ছে এখান থেকে COCl2, এই দুটা ক্ষেত্রে কি হবে ভাইয়া, আমাদের এখান থেকে যে আমরা দেখতে পারবো যে এরা কি হয় থাকে ভাইয়া, পোলার হয় থাকে। এখন এদের ক্ষেত্রে দেখা যাবে, অর্থাৎ কার্বন, অক্সিজেন এবং হচ্ছে ক্লোরাইড, অর্থাৎ
বি নাম্বার যে অপশনটা আছে এটার ক্ষেত্রে আমরা যে বিষয়টা লক্ষ্য করব যে এইখানের ক্ষেত্রে দেখতে পারবো অক্সিজেন এবং ক্লোরিন তড়িৎ ঋণাত্মকতার জন্য এদের ডাইপোল কি হয় থাকে, কম হয়ে থাকে। অর্থাৎ অক্সিজেন আর ক্লোরিনের জন্য এদের কি হবে ভাইয়া, তড়িৎ ঋণাত্মকতার জন্য এদের কি হবে, তড়িৎ ঋণাত্মকতার জন্য এদের তড়িৎ ঋণাত্মকতা যে রয়েছে তড়িৎ ঋণাত্মকতার জন্য তড়িৎ ঋণাত্মকতার জন্য কি হবে, ডাইপোল কম হবে। কি হবে, ডাইপোল কম হবে। তড়িৎ ঋণাত্মকতার কারণে ডাইপোল কি হবে ভাইয়া, কমে যাবে। যদি এদের কারণে ডাইপোল কমে যায় তাহলে এখান থেকে আমাদের কি হবে ভাইয়া, কিন্তু এইখানের মধ্যে একটা কম হয়, ডাইপোলটা কি হবে ভাইয়া, কম হয়। কিন্তু এইখানের মধ্যে সি নাম্বার অপশন যে রয়েছে আমাদের গ নাম্বার যে রয়েছে এই যে অ্যালডিহাইড গ্রুপ যে রয়েছে এইখানের ক্ষেত্রে ঋণাত্মক মৌল হিসেবে শুধুমাত্র অক্সিজেন বিদ্যমান আছে। তড়িৎ ঋণাত্মক মৌল হিসেবে কি আছে ভাইয়া, শুধুমাত্র অক্সিজেন বিদ্যমান আছে, জাস্ট একটা আছে, যার কারণে এটা ডাইপোল কি হবে ভাইয়া, সবচেয়ে বেশি হবে। সো এইটা হচ্ছে আমাদের এখানকার কাঙ্ক্ষিত আনসার। সো একটু ভাইকে বলো তো যে ভাইয়া এইটুকুন প্রশ্ন সবাই বুঝতে পারলেন কিনা, কারো কোথাও কোনো জায়গায় কোনো ডাউট আছে কিনা, একটু ভাইকে জানাও যে ভাই এইটা সবাই বুঝতে পারছেন কিনা, এখানে কারো কোথাও কোনো জায়গায় ওভারঅল কোনো ডাউট আছে কিনা। একটু ভাইকে জানান দ্রুত যে ভাই এইটা সবাই বুঝতে পারছেন কিনা, কারো কোথাও কোনো জায়গায় কোনো ডাউট আছে কিনা। একটু ভাইকে জানান যে এইটা সবাই বুঝতে পারছেন কিনা। একটু ভাইয়াকে জানাতে হবে যে ভাই এটা সবাই বুঝতে পারলেন কিনা। অর্থাৎ ডাইপোল হওয়ার শর্ত বা মেইন কন্ডিশনটা কি, ডাইপোল হওয়ার মেইন কন্ডিশনটা হচ্ছে এখান থেকে আমরা বলবো যে ভাই পোলার যে আছে, পোলার যদি হয়ে থাকে তাহলে আমরা এখান থেকে বলবো যে এটাতে ডাইপোল দেখা যাবে। আর যদি পোলার না হয়, অপোলার যদি হয়ে থাকে তাহলে আমরা সেখান থেকে বলতে পারবো না যে এখানে কি আছে, ডাইপোল আছে। ওকে চলেন তাহলে আমরা নেক্সট পোরশনে মুভ করবো এখন। ওকে সো বলছে ডাই অর্থাৎ অ্যালুমিনিয়ামের ডাইমার যে রয়েছে অণুতে সমযোজী ও সন্নিবেশ বন্ধনের সংখ্যা যথাক্রমে, অর্থাৎ এখানে সমযোজী এবং সন্নিবেশ বন্ধনের সংখ্যা কতটা হবে সেটা। এখন অ্যালুমিনিয়াম ডাইক্লোরাইড যে রয়েছে এইখানের মধ্যে এখানে আমাদের কি রকম ভাবে বন্ধনটা গঠিত হয় দিকে, অ্যালুমিনিয়াম যে রয়েছে এইখানের মধ্যে হচ্ছে এটা হচ্ছে একটা অ্যালুমিনিয়াম ঠিক সিমিলার ওয়েতে এটা হচ্ছে একটা অ্যালুমিনিয়াম। এখন অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে আমরা দেখতেছি দুইটা যেহেতু অ্যালুমিনিয়াম, সো অ্যালুমিনিয়াম 2 পার্ট আমাদের ডান। এখন অ্যালুমিনিয়ামের সাথে কি আছে, 6টা আমাদের কি আছে ভাইয়া, ক্লোরিন আছে। কি আছে, 6টা ক্লোরিন আছে। সো এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন, ঠিক সিমিলার ওয়েতে আমরা এখান থেকে কি করব, এইখানের মধ্যে একটা ক্লোরিন আছে, এইখানের মধ্যে একটা ক্লোরিন আছে, ঠিক সিমিলার ওয়েতে আছে এখানে ক্লোরিন আছে। এবং এইখান থেকে যে কাজটা হয় থেকে এখান থেকে একজোড়া মুক্তজোড়া ইলেকট্রন এখানে কি সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করে, ঠিক সিমিলার ওয়েতে এখান থেকে একটা হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করে, আর বাকিগুলো কে থেকে সমযোজী। সো এখান থেকে আমরা দেখতে পারবো এইটা হচ্ছে একটা সমযোজী, এটা একটা সমযোজী, এটা একটা সমযোজী, 3টা 4টা 5টা 6টা হচ্ছে সমযোজী হয় থেকে। 6টা কি হবে, 6টা হবে আমাদের সমযোজী, 6টা হবে কি, 6টা হবে সমযোজী, 6টা হবে সমযোজী। আর সন্নিবেশ কি হবে, এই যে এইটা হচ্ছে একটা সন্নিবেশ, এটা হচ্ছে একটা সন্নিবেশ। সো সন্নিবেশ হচ্ছে আমাদের 2টা, সো 6 আর 2 হবে, 6 আর 2 হচ্ছে এখানকার কাঙ্ক্ষিত আনসার। ওকে হ্যাঁ ভাই, তড়িৎ ঋণাত্মকতা বেশি হলে ডাইপোল হ্যাঁ কম হয়, হ্যাঁ ঠিক আছে। তো তড়িৎ ঋণাত্মকতা বেশি হলে ডাইপোল তো কমে হয়। তড়িৎ ঋণাত্মকতার জন্য আচ্ছা ভাই দেখো এইখানের মধ্যে ডাইপোল কম হবে, হ্যাঁ তড়িৎ ঋণাত্মকতা বেশি হলে ডাইপোল কম হয়। কেন, কারণ এখানে অক্সিজেন আর ক্লোরিন দুইটা আছে তড়িৎ ঋণাত্মক মৌল, অর্থাৎ এখানে তড়িৎ ঋণাত্মকতার পার্টটা বেশি দেখা যাবে, যার কারণে এখানে ডাইপোলটা কম হবে। কিন্তু এইখানের মধ্যে শুধুমাত্র আমরা দেখতেছি অক্সিজেনটা হচ্ছে তড়িৎ ঋণাত্মক মৌল, দ্যাট ইজ দ্য ফ্যাক্ট, এখানে হচ্ছে তড়িৎ ঋণাত্মকতার পার্টটা কম, যার কারণে এখান থেকে ডাইপোলটা কি হবে, সর্বাধিক আমরা পাবো। ওকে সো ভাইকে একটুখানি জানান যে ভাই এটা বুঝতে পারলেন কিনা এই পার্টটা এবার। ওকে চলেন চলেন তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে মুভ করবো এখন। এইখানের মধ্যে কি বলছে ভাইয়া, এইখানের মধ্যে একটা যৌগ দেয়া আছে, এটা হচ্ছে জৈব যৌগের একটা পার্টের মধ্যে, যে এর কার্বন পরমাণু সমূহের মধ্যে সংকরণ কি ধরনের, এইখানের মধ্যে সংকরণটা কি ধরনের আছে। অর্থাৎ এখানে আমরা দেখতেছি দ্বিবন্ধন যুক্ত আছে, যখন আমরা হচ্ছে জৈব রসায়নের পাঠ পড়াবো আপনাদেরকে তখন নামকরণও আমরা শিখাই ফেলবো। সো এইখানের মধ্যে এটা হচ্ছে মেইন শিকলের মধ্যে আছে, সো এখানে 2টা দ্বিবন্ধন আছে যার কারণে ডাইন আমরা বলবো। আর এইখানের মধ্যে আমরা কি বলবো ভাইয়া, 1টা 2টা 3টা 4টা কার্বন আছে, যার কারণে বিউট 2 ডাইন, অর্থাৎ বিউট 1, তুমি যে কোনো দিক থেকে হচ্ছে 1,3 ডাইন ও বলতে পারো। ওকে এরকম ভাবে বলতে পারবো আমরা। এখন কথা হচ্ছে ভাইয়া এইখানের মধ্যে এর কার্বন পরমাণু সমূহে কি ধরনের সংকর বিদ্যমান,
অর্থাৎ এইখানের মধ্যে কোন কোন ধরনের আমাদের কি আছে সংকর বিদ্যমান আছে, অর্থাৎ এইখানের মধ্যে দ্বিবন্ধন এখানে যুক্ত আছে, দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। আমরা এখানের মধ্যে এই কার্বনটাকে কি বলবো ভাইয়া, এইখানের মধ্যে অবভিয়াসলি আমাদের sp2 সংকরণে বিদ্যমান আছে। এখন এইখানের মধ্যে আমরা দেখতেছি এটার মধ্যে কি আছে, sp2 সংকরণে বিদ্যমান আছে দ্বিবন্ধন, আর এইখানের মধ্যে দেখতেছি sp2 সংকরণ বিদ্যমান আছে, এন্ড এইখানের মধ্যে আমরা দেখতেছি কি ভাই sp2 সংকরণ বিদ্যমান আছে। সো এইখানের মধ্যে আমরা একটা বিষয় দেখতেছি, এখানে শুধুমাত্র sp2 সংকরণে বিদ্যমান আছে। যদি কার্বনের সাথে কি থেকে সিঙ্গেল হাতে সবাই থাকতো, তখন সিঙ্গেল হাতে থাকতো, তখন আমরা বলতাম sp3 সংকরণে বিদ্যমান। আর যদি দ্বিবন্ধনে যুক্ত থাকে কার্বনের সাথে কার্বন, তখন আমরা সেখানে বলবো যে ভাইয়া এখানে কি আছে, sp2 সংকরণে সংগঠিত। কার্বন কার্বন যদি ট্রিপল বন্ধনে আবদ্ধ থাকে, তখন সেটাকে বলবো sp সংকরণে সংগঠিত। সো দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। এখান থেকে আনসার আমরা কি পেয়ে যাব, sp2। ওকে, সো চলেন নেক্সট কোশ্চেনে মুভ করব। নিচের কোন যৌগে সর্বাধিক হাইড্রোজেন বন্ধন রয়েছে, অর্থাৎ সর্বাপেক্ষা শক্তিশালী হাইড্রোজেন বন্ধন রয়েছে। এখন নিচের কোন যৌগের ক্ষেত্রে আমাদের কি আছে, সর্বাপেক্ষা কি আছে, শক্তিশালী হাইড্রোজেন বন্ধন বিদ্যমান আছে। এখন এইখানের মধ্যে অধিক তড়িৎ ঋণাত্মক ও হাইড্রোজেন বন্ধন গঠন হওয়ার শর্ত কি, হাইড্রোজেন বন্ধন গঠন হওয়ার শর্ত হচ্ছে অধিক তড়িৎ ঋণাত্মক এবং আকারে সবচেয়ে ছোট এরকম মৌল যে রয়েছে, এই মৌলগুলো যেমন নাইট্রোজেন ফন, নাইট্রোজেন অক্সিজেন এবং ফ্লোরিন, ফন দিয়েও আমরা মাথায় রাখি। সো এই মৌলগুলোর সাথে কি হবে, সরাসরি যদি হাইড্রোজেন যুক্ত হয়, পরমাণু যুক্ত হয়, কি হয়ে থাকে, হাইড্রোজেন বন্ধন গঠন করে থাকে। এখন এইখানের মধ্যে ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা অক্সিজেনের অপেক্ষা কি হয় থাকে, ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা অক্সিজেনের অপেক্ষা বেশি হয় থাকে। সো একটি হাইড্রোজেন ফ্লোরাইড অণু দুইটি হাইড্রোজেন ফ্লোরাইড অণুর সাথে এর সাথে বন্ধন গঠন করে, তাই এইখান থেকে আমরা বলতে পারবো যে ভাইয়া এখানে সর্বাপেক্ষা কি হবে, তড়িৎ ঋণাত্মকতার মান যেহেতু বেশি হয় থাকে ফ্লোরিন, দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। আমরা বলবো হাইড্রোজেন ফ্লোরাইডের তড়িৎ ঋণাত্মকতার মান, ফ্লোরিনের ক্ষেত্রে তড়িৎ ঋণাত্মকতার মান বেশি হওয়ার কারণে সেটার কি হবে, হাইড্রোজেন বন্ধন সর্বাপেক্ষা শক্তিশালী হবে। ওকে, কারণ এখান থেকে আমরা দেখতেছি যে ভাইয়া আমাদের যে ফন যে আছে, অর্থাৎ ফ্লোরিন, অক্সিজেন এবং নাইট্রোজেন, ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান হয় 4, অক্সিজেনের 3.5 এবং নাইট্রোজেন হচ্ছে 3। সো সব দিক বিবেচনা করে আমরা দেখতেছি এখান থেকে তড়িৎ ঋণাত্মকতার মান আমাদের কিসের বেশি হয় থাকে, ফ্লোরিনের বেশি হয় থাকে। সো এখান থেকে আমরা বলতে পারবো ফ্লোরিনের যেহেতু তড়িৎ ঋণাত্মকতার মান বেশি, যার কারণে এটা হাইড্রোজেন বন্ধনটা সবচেয়ে বেশি শক্তিশালী হবে। চলো নেক্সট কোশ্চেন, কোনটি অম্লীয় জলীয় দ্রবণ তৈরি করে, কোনটা আমাদের কি করবে ভাইয়া, অম্লীয় জলীয় দ্রবণ তৈরি করবে, কোনটা কি করবে, অম্লীয় জলীয় দ্রবণ তৈরি করে। সো একটু বলেন দেখি কোনটা অম্লীয় জলীয় দ্রবণ তৈরি করে। কোনটি অম্লীয় জলীয় দ্রবণ তৈরি করবে, অর্থাৎ আমাদের কি দেখবো ভাইয়া, যে পানির সাথে আসলে আমরা কোনটাকে মিক্স করলে আমাদের কি অম্লীয় জলীয় দ্রবণ তৈরি করবে। সো আমি কিন্তু এরকম টাইপের জিনিসপত্র আপনাদেরকে ইতিমধ্যে পড়ায় ফেলেছিলাম, যে ভাইয়া আমরা জানি যে ধাতুর অক্সাইড কি হয়ে থাকে, ক্ষারীয় হয়ে থাকে, এবং অধাতুর অক্সাইড অম্লীয় হয়ে থাকে। সো এইখানের মধ্যে কোনটার সাথে হচ্ছে তুমি পানি যুক্ত করলে এখান থেকে আমাদের কি হবে, অম্লীয় হবে। সো সোডিয়াম অক্সাইড যে রয়েছে, সোডিয়াম অক্সাইড আমরা জানি এটা কি হয় থাকে, এই যে এইটা হচ্ছে আমাদের কি হয় থাকে, অ্যালুমিনিয়াম অক্সাইড, এটা হচ্ছে উভধর্মী। তারপর জিঙ্ক অক্সাইড যে রয়েছে এটা হচ্ছে কি উভধর্মী, এন্ড দেন সোডিয়াম অক্সাইড যে রয়েছে এটা হচ্ছে ক্ষারীয় আমাদের দেখাবে, কি হবে, সোডিয়াম অক্সাইড যে আছে এটা আমাদের ক্ষারীয় হয়ে যাবে। বাট এইখানের মধ্যে কার্বন ডাই অক্সাইড যে রয়েছে, কার্বন ডাই অক্সাইডের সাথে তুমি পানি যুক্ত করে দাও, তাহলে এখান থেকে আমরা যে বিষয়টা দেখতে পারবো সেটা হচ্ছে কার্বনিক অ্যাসিড H2CO3 উৎপন্ন হবে, এবং এই H2CO3 যে রয়েছে এইটাকে যদি আমরা বিয়োজিত করি থেকে 2 মোল হাইড্রোজেন আয়ন, আর এখান থেকে কি হবে, CO3 2- কার্বনেট আয়ন আমাদের উৎপন্ন হবে। সো এখান থেকে অম্লীয় দ্রবণ তৈরি করতে পারবো আমরা কিসের মাধ্যমে, এই কার্বন ডাই অক্সাইডের মাধ্যমে। বুঝতে পারছেন আমার কথা? ওকে, জোস। চলেন নেক্সটে মুভ করব। নিচের কোন যৌগটি সমযোজী আচরণ সবচেয়ে বেশি, অর্থাৎ নিচের কোন যৌগটির কি হবে, সমযোজী আচরণ সব থেকে বেশি হবে। অর্থাৎ ওই যে ফাজানের নীতি, অর্থাৎ ক্যাটায়নের আকার ছোট, অ্যানায়নের আকার বড়, ক্যাটায়ন ও অ্যানায়নের চার্জ বাড়লে DOA অরবিটাল যদি থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে সেটা কি হবে, সবচেয়ে বেশি মানে সমযোজী বৈশিষ্ট্য প্রদর্শন করে। অর্থাৎ কোনো একটা যৌগ কত বেশি পরিমাণে কি করবে, সমযোজী যৌগ প্রদর্শন করবে বা সমযোজী ধর্মগুলো প্রদর্শন করবে, সেটা আমরা কি করতে ফাজানের নীতির মাধ্যমে প্রকাশ করে থাকি। এখন এইখানের মধ্যে দেখো নিচের কোন যৌগটা কি বলছে আমাদের ভাইয়া, সবচেয়ে বেশি পরিমাণে কি হবে, যে ভাইয়া এখান থেকে আমাদের সমযোজী আচরণ প্রদর্শন করবে। সো এখান থেকে দেখো যদি আমরা একটা বিষয় লক্ষ্য করি, যে ভাইয়া এইখানের মধ্যে
যে ক্যাটায়নের আকার ছোট অ্যানায়নের আকার যত বড় হবে সেটা তত বেশি সমাযোজী হবে। এইখানের মধ্যে ক্যাটায়নের মধ্যে যে বিষয়টা আছে সেটা একটুখানি লক্ষ্য করো। ক্যাটায়নের মধ্যে যদি দেখি আমরা যে চার্জের বিষয়টা যদি দেখি, ক্যাটায়নের আকার ছোট, অর্থাৎ এই যে আমরা জানি ক্যাটায়নের চার্জ যত বাড়ে তার আকার তত ছোট হয়, আর অ্যানায়নের চার্জ যত বাড়ে তার আকার তত বড় হয়। সো এখান থেকে আমরা যে বিষয়টা দেখবো, অ্যালুমিনিয়াম কি হয় থেকে 3+, আর ব্রোমিন কি হয় ক্লোরাইড মাইনাস, অ্যালুমিনিয়াম ম্যাগনেসিয়াম 2+, অ্যালুমিনিয়াম 3+, আর এটা হচ্ছে মাইনাস, আর ম্যাগনেসিয়াম 2+। সো ম্যাগনেসিয়াম 2+ হওয়ার এখানে কোনো চান্স এখানে আমরা দেখতেছি না। অ্যালুমিনিয়াম ব্রোমাইড অথবা অ্যালুমিনিয়াম ক্লোরাইড আমাদের হওয়ার চান্স রয়েছে, দুইটার ক্ষেত্রে 3 আছে। এখন আমার কথা হচ্ছে, আমরা জানি যে পর্যায় সারণীর একই গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে আকার কি হয় থেকে বৃদ্ধি পেতে থাকে। সো পর্যায় সারণীর একই গ্রুপের উপর থেকে, অর্থাৎ ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এই যে এইগুলো মৌল যে আছে এদের ক্ষেত্রে উপর থেকে নিচের দিকে গেলে আকার কি হয় থেকে ভাইয়া বৃদ্ধি পেয়ে থাকে। অর্থাৎ ফ্লোরিনের থেকে ক্লোরিনের আকার কি হয় থেকে, ক্লোরিনের থেকে ব্রোমিনের আকার কি হয় থেকে বড় হয় থেকে। সো ক্যাটায়নের আকার ছোট, অর্থাৎ এইখানের মধ্যে অ্যালুমিনিয়ামের আকার হচ্ছে সবচেয়ে ছোট এবং ব্রোমিনের আকার হচ্ছে সবচেয়ে বড়। সো দ্যাট ইজ দ্য ফ্যাক্ট, আমরা বলবো এইটাই সবচেয়ে বেশি মানে সমযোজী ধর্ম প্রদর্শন করবে। ওকে, চলো নেক্সটে আমরা মুভ করব যে ভাই ব্যাসার্ধের সঠিক ক্রম কোনটি। ওই যে আমি বললাম ব্যাসার্ধের সঠিক ক্রম কোনটি হবে, এখান থেকে দেখো ক্যাটায়নের চার্জ যত বাড়বে তার আকার তত ছোট হবে, আর এইখানের মধ্যে ক্যাটায়নের চার্জ যত বাড়বে, এখানে আমরা চার্জ দেখতেছি কত ভাইয়া, এটার 0, এটার কি হয় থেকে চার্জ 0, এটার ক্ষেত্রে চার্জ কত হয় থেকে এটা চার্জ 0, এটার হচ্ছে কি ভাইয়া যে চার্জ হচ্ছে +1, এটার ক্ষেত্রে চার্জ কত 2। তার মানে ঘটনা কি যে চার্জ যত হবে তার আকার তত ছোট হবে, চার্জ যত হবে তার আকার তত কি হবে ছোট হবে। সো এই কনসেপ্ট থেকে ভাইয়া এটার একটু আনসার দেন দেখি সবাই, যে ভাইয়া এটার আনসার কি হবে আমাদের। এই কনসেপ্টটা থেকে একটুখানি এটার আনসার দিয়ে দেন, 18 নম্বরের আনসার দিয়ে দেন। ম্যাগনেসিয়ামের আকার এখান থেকে কোনোভাবেই ম্যাগনেসিয়ামের আকার কি হবে না, বড় হবে না, সব থেকে কি হবে যে সব থেকে ছোট হবে ম্যাগনেসিয়ামের আকার। সো এটা হবে না আমাদের। সো নিয়ন যেটা হচ্ছে ম্যাগনেসিয়াম মাঝামাঝি আকারে না, ম্যাগনেসিয়াম সব থেকে কি হবে, ম্যাগনেসিয়াম সব থেকে ছোট হবে, ম্যাগনেসিয়াম সব থেকে কি হবে ছোট হবে। সো সোডিয়াম বড় সবচেয়ে থেকে ছোট হতে পারে না, এই যে সোডিয়াম এটা হবে না। সো আমি এই যে প্রথম অপশনটাই বলছিলাম, সো প্রথম অপশনটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। ওকে, সো প্রথম অপশনটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। চলো নেক্সট, নিম্নের কোন যৌগের স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি, নিচের কোন যৌগের স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি। সো একটু এটার আনসার দেন দেখি, এটার আনসার কি হবে। এটা সবার পারা উচিত, এটা সবার পারা উচিত, সবাই একটু এটার আনসার দেন যে নিচের কোন যৌগের স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি। আমরা জানি যে স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি হওয়ার ক্ষেত্রে যে বিষয়টা অনেকখানি বেশি পরিমাণে দায়ী হয়ে থাকে সেটা হচ্ছে হাইড্রোজেন বন্ধন। এখন এই হাইড্রোজেন বন্ধনের ক্ষেত্রে দেখো আমরা যে বিষয়টা লক্ষ্য করতে পারবো যে ভাই মিথেন হচ্ছে একটা সমযোজী যৌগ, মিথেন CH4 যে রয়েছে এটা একটা সমযোজী যৌগ, এটা কি হয় একটা সমযোজী যৌগ, সমযোজী যৌগ। সো এটা সমযোজী যৌগের ক্ষেত্রে আমরা দেখবো যে এটার ক্ষেত্রে কি থাকে গলনাঙ্ক স্ফুটনাঙ্কের মান কম হয়ে থাকে। এখন এইখানের মধ্যে দেখো হাইড্রোজেন বন্ধন অ্যামোনিয়া যে রয়েছে, অ্যামোনিয়ার ক্ষেত্রে একজোড়া মুক্তোর ইলেকট্রন থাকে, কিন্তু অ্যামোনিয়াতে কোনো হাইড্রোজেন বন্ধন বিদ্যমান থাকে, অ্যামোনিয়াতে কিন্তু আমাদের কি নাই হাইড্রোজেন বন্ধন বিদ্যমান থাকে, অ্যামোনিয়াতে কিন্তু হাইড্রোজেন বন্ড বিদ্যমান থাকে। এই যে কেন হাইড্রোজেন বন্ধন বিদ্যমান থাকে, ওই যে বললাম ফনের সাথে কি থেকে হাইড্রোজেন সরাসরি যুক্ত থাকলে তখন সেটাতে হাইড্রোজেন বন্ধন গঠিত হয়। এইখানের মধ্যে ফসফরাসের সাথে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন বন্ধন যুক্ত নাই, বাট হাইড্রোজেন সালফাইডের ক্ষেত্রে আমরা লক্ষ্য করতেছি না। দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। এখান থেকে বলবো এটা হচ্ছে আমাদের কি ভাইয়া সবচেয়ে বেশি মানে কি হবে, সবচেয়ে বেশি মানে গলনাঙ্ক স্ফুটনাঙ্কের মান বেশি হবে। চলো নেক্সট, এইখানের মধ্যে দেখো একটা জটিল যৌগ দেয়া আছে, এই জটিল যৌগটিতে বলছে অবস্থান্তর ধাতুটির সন্নিবেশ সংখ্যা কত। অবস্থান্তর ধাতুটির অর্থাৎ কোবাল্ট যে রয়েছে, এই কোবাল্ট যে রয়েছে কোবাল্টের হচ্ছে তোমার কি বলছে যৌগটিতে অবস্থান্তর ধাতুটির সন্নিবেশ সংখ্যা কত। সো সন্নিবেশ সংখ্যা এখানে আমরা জানি লিগ্যান্ড যে আছে এই লিগ্যান্ড গুলাকেই বলা হয় যে তোমার
সন্নিবেশ সংখ্যা বলা হয় ঠিক আছে। সো এখানে কয়টা লিগ্যান্ড আছে টোটালি, সেই টোটাল লিগ্যান্ডটাই হবে কি ওই ধাতুর সন্নিবেশ সংখ্যা। সো এখানে টোটালি লিগ্যান্ড কয়টা আছে সবাই একটু বলেন দেখি ভাইয়া, এখানে টোটালি লিগ্যান্ড কয়টা? এই যে অ্যামোনিয়া যে রয়েছে, অ্যামোনিয়ার লিগ্যান্ড আছে কয়টা? ফার্স্ট ব্র্যাকেটের এখানে নিচে দেওয়া আছে 4টা অণু, দ্যাট ইজ দ্য ফ্যাক্ট, এখানে 4টা লিগ্যান্ড। এবং পানি যে রয়েছে, পানির ক্ষেত্রে দেওয়া আছে আমাদের 2টা, সো 2টা অণু দেওয়া আছে। সো এখান থেকে আমরা বলে দিব যে আসলে আমাদের এখান থেকে কি হয় থাকে ভাইয়া, লিগ্যান্ড হয় থাকে 2টা। সো টোটালি আমাদের লিগ্যান্ড কয়টা হবে? এই যে ভাই আমরা এখান থেকে বলে দিতে পারবো যে এখান থেকে এই যে যৌগটার ক্ষেত্রে এইটা হচ্ছে কেন্দ্রীয় মৌল, এই কেন্দ্রীয় মৌল কোবাল্ট যে রয়েছে, এই কেন্দ্রীয় মৌল কোবাল্ট যে রয়েছে, কোবাল্টের ক্ষেত্রে এখানে আমরা 4টা কি দেখতেছি, লিগ্যান্ড দেখতেছি, এখানে আমরা 2টা লিগ্যান্ড দেখতেছি। অর্থাৎ +2 এই 2টা লিগ্যান্ড পরস্পরের সাথে যুক্ত হয়ে 6টা লিগ্যান্ড তৈরি করে অবস্থানান্তর ধাতুটি বলছে। অর্থাৎ অবস্থানান্তর ধাতু বলতে আমাদেরকে বুঝিয়েছে এই কোবাল্ট যে রয়েছে, কোবাল্টকে বুঝিয়ে দিয়েছে। অর্থাৎ টোটাল সংখ্যা আমাদের কত দাঁড়াবে ভাইয়া? টোটাল সংখ্যা আমাদের দাঁড়াবে 20 সি মোর। জোস জোস সি মোর, জোস ছিল ভাইয়া, এটা একটা জোস ছিল। ওকে, তো 6টা হবে। চলেন চলেন নেক্সট আমরা চলে যাই। কি বলছে? নিচের কোনটি সঠিক তাপীয় বিয়োজন ক্রম? নিচের কোনটি সঠিক তাপীয় বিয়োজন ক্রম? সো একটু বলেন দেখি ভাইয়া, নিচের কোনটি সঠিক তাপীয় বিয়োজন ক্রম? সবাই একটু বলেন যে ভাইয়া নিচের কোনটি সঠিক তাপীয় বিয়োজন ক্রম? দেখো এইখানের মধ্যে একটা ফার্স্ট অফ অল তোমাকে বিষয় লক্ষ্য করতে হবে যে ভাইয়া দেখো এখানে মৌলগুলো আমরা দেখতেছি সবগুলো আছে কার্বনেট দেয়া আছে। সো বেরিয়াম, স্ট্যান্সিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, বেরিলিয়াম, অর্থাৎ গ্রুপ 2 এর যে মৌলগুলো রয়েছে এই গ্রুপ 2 এর মৌলগুলো নিয়ে ডিল করতেছে। অর্থাৎ বিরানি, মোগলাই, কাবাব, সরে, বাটিতে রাখ। অর্থাৎ এই যে বিরানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখ, ইফতার করবে তো এই কারণে হচ্ছে ঠিক আগ মুহূর্তে হচ্ছে বিরানি, মোগলাই, কাবাব সবকিছুর কথা হচ্ছে স্মরণ করিয়ে দিলাম তোমাদেরকে। সো এই বিরানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখ, এদের ক্ষেত্রে সঠিক বিয়োজন ক্রম কোনটা হবে সেটা তোমার কাছ থেকে জানতে চেয়েছে। এখন এই বিয়োজন ক্রমটা আসলে কিভাবে ডিপেন্ড করে বা ডিফাইন করে? ক্যাটায়ন যত ছোট হয়, কি বলি ভাইয়া, ক্যাটায়ন যত ছোট, আমরা জানি ক্যাটায়নের আকার যত ছোট হয়, ক্যাটায়ন যত ছোট এর পোলারায়ন তত বেশি। ক্যাটায়ন যত ছোট এর পোলারায়ন অর্থাৎ সমযোজিতা বেশি, পোলারায়ন বেশি। ক্যাটায়ন যত ছোট তার পোলারায়ন যত বেশি, পোলারায়ন যত বেশি হবে তাপীয় বিয়োজন ক্রম তার বেশি হবে। অর্থাৎ সমযোজী বৈশিষ্ট্য যার বেশি তার কি হবে ভাইয়া, তার পোলারায়ন বা তাপীয় বিয়োজনটাও কি হবে, পোলারায়ন বেশি, তার তাপীয় বিয়োজন যেটা আছে তাপীয় বিয়োজনও বেশি, তাপীয় বিয়োজন কি হবে, বেশি হবে। অর্থাৎ এখান থেকে দেখো আমরা যদি একই গ্রুপের উপর থেকে নিচের দিকে যেতে থাকি তাহলে আমরা কি দেখবো ভাইয়া, এখান থেকে আকার বৃদ্ধি পেতে থাকে। একই গ্রুপের উপর থেকে নিচে দিকে গেলে আকার বৃদ্ধি পেতে থাকে, আর আকার যদি বৃদ্ধি পেতে থাকে তাহলে তার তাপীয় বিয়োজন ক্রম কি হবে, বৃদ্ধি পেতেই থাকবে, বৃদ্ধি পেতেই থাকবে। সো দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। আমরা এখান থেকে কোনটা দেখবো ভাইয়া, এখান থেকে আমাদের কোনটা হবে, অর্থাৎ এখান থেকে পোলারায়নের ক্রম আমরা দেখবো বেরিলিয়াম। অর্থাৎ এখান থেকে ক্যাটায়নের আকার ছোট যত হবে তার কি হবে, পোলারায়ন তত বেশি হবে। অর্থাৎ এখান থেকে উপর থেকে নিচে দিয়ে গেলে আকার বৃদ্ধি পাচ্ছে। সো আকার যেহেতু বৃদ্ধি পাচ্ছে, সো এখানে ক্যাটায়নের আকার যত ছোট হবে তার পোলারায়ন তত কি হবে, বড় হবে। সো দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। আমরা এখান থেকে দেখবো যে ভাইয়া বেরিলিয়াম যে রয়েছে, বেরিলিয়ামের আকার সবচেয়ে ছোট হয় থেকে, যার কারণে তার পোলারায়ন সবচেয়ে বেশি, বেরিলিয়াম। তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, তারপর হচ্ছে ক্যালসিয়াম স্ট্যান্সিয়াম, তারপর হচ্ছে বেরিয়াম। অর্থাৎ যার আকার যত ছোট, আমি বলছিলাম না ফাজারের নীতিতে, ক্যাটায়নের আকার ছোট, অ্যানায়নের আকার বড়। অর্থাৎ ক্যাটায়নের আকার যার ছোট হবে তার পোলারায়ন বেশি হবে, তার মানে তার সমযোজী বৈশিষ্ট্য বেশি হবে, আর সমযোজী বৈশিষ্ট্য বেশি হওয়া মানে তার তাপীয় বিয়োজন বেশি হওয়া। যার কারণে আমরা বলতেছি কোনটার তাপীয় বিয়োজনের ক্রম আমাদের সঠিক, সেটা হচ্ছে এই যে বেরিলিয়ামের আকার ছোট, যার কারণে তার তাপীয় বিয়োজন ক্রম সবচেয়ে বেশি হবে। সো বেরিলিয়াম হবে সবচেয়ে বেশি, তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম, তারপর হচ্ছে ক্যালসিয়াম, তারপর স্ট্যান্সিয়াম। সো দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। আমরা বলে দিব এর আনসার আমাদের কি হবে, এই যে ক নাম্বারটি হবে আমাদের কাঙ্ক্ষিত আনসার। ওকে 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 চলেন নেক্সট
নিচের কোন মৌলটির প্রথম আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি? নিচের কোন মৌলটির প্রথম আয়নীকরণ শক্তি কি হবে? সব থেকে বেশি হয় থেকে, প্রথম আয়নীকরণ শক্তি সব থেকে বেশি হয় থেকে। এখন প্রথম আয়নীকরণ শক্তি কোনটার সব থেকে বেশি হয় থেকে? আমরা জানি যে পর্যায় সারণীর বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তির মান কি হয় থেকে? পর্যায় সারণীর বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তির মান বৃদ্ধি পায়। পর্যায় সারণীর বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তির মান বৃদ্ধি পায়, আর উপর থেকে নিচের দিকে গেলে হ্রাস পায়। এখন এইখানের মধ্যে কি কি আছে ভাইয়া? যে হাইলি নাকে রুবি শেষে ফেলেছে, অর্থাৎ একই গ্রুপের উপর থেকে নিচে দিকে গেলে আয়নীকরণ শক্তির মান হ্রাস পায়। তাহলে এখান থেকে দেখো রুবি ছেঁচে, এই রুবি ছেঁচ এগুলো তো হবে না, পটাশিয়াম হবে না, এর আগে উপস্থিত অবস্থান করতেছে সোডিয়াম, দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। এটা হচ্ছে কি ভাইয়া? আয়নীকরণ শক্তির মান সব থেকে বেশি হবে। এটা সবার কাছে ক্লিয়ার? সবাই একটু বলেন দেখি ভাই এটা সবাই বুঝতে পারলেন কিনা? কারো কোথাও কোনো জায়গায় কোনো ডাউট আছে কিনা? একটু ভাইকে বলেন যে ভাই এটা সবাই বুঝতে পারছো কিনা। পোলাপান একটু দ্রুত রেসপন্স করেন। ওকে, চলেন চলেন নেক্সট নেক্সট নেক্সট। এই যে দেখো এইখানে যৌগটিতে কি বলা আছে ভাইয়া? যথাক্রমে সিগমা এবং পাই বন্ধনের সংখ্যা হলো, অর্থাৎ এখানে সিগমা বন্ধন এবং পাই বন্ধনের সংখ্যা কতটা? চলেন আমরা এটাকে ভেঙে ফেলি। যে কার্বন, এইখানের মধ্যে একটা হাইড্রোজেন আছে, এইখানের মধ্যে একটা হাইড্রোজেন আছে, এইখানের মধ্যে কার্বনের সাথে দ্বিবন্ধন আছে, এইখানের মধ্যে কার্বন, এর সাথে কি করব? হাইড্রোজেন আছে একটা, এই যার মধ্যে কার্বন, এখন এর সাথে আবার একটা কি আছে? কার্বন আছে, এবং এই যার মধ্যে হাইড্রোজেন আছে একটা, এইখানের মধ্যে আছে হাইড্রোজেন একটা, বাট এইখানের মধ্যে কি আছে? যে ভাইয়া কার্বনের সাথে কি আছে? দ্বিবন্ধন যুক্ত অক্সিজেন একটা আছে, কারণ এলডিহাইড মূলক, এই যেখানে হাইড্রোজেন আছে। সো দুইটা তিনটা চারটা, 1 2 3 4, এইখানে সব 1 2 2 2 3 4 2 3 4। ওকে ডান। এখন এখান থেকে আমরা কি করব ভাইয়া? সিগমা বন্ধন এবং পাই বন্ধন হিসাব করব। এখন সিগমা বন্ধন এবং পাই বন্ধনটা আমরা কিভাবে হিসাব করব চলেন একটু দেখি। পাই বন্ধন আমরা জানি দ্বিবন্ধন যেখানে আছে, এবং ত্রিবন্ধন থাকলে কি হয় থেকে ভাইয়া? ত্রিবন্ধন থাকলে দুইটা পাই বন্ধন হয়, আর দ্বিবন্ধন থাকলে একটা পাই বন্ধন হয়। তাহলে এখান থেকে পাই বন্ধনটা আমরা আগে খুঁজে বের করি, তাহলে আমাদের জন্য বিষয়টা ক্লিয়ার হবে। সো এখানে একটা দ্বিবন্ধন, এখানে একটা দ্বিবন্ধন, অর্থাৎ দুইটা দ্বিবন্ধন, যার কারণে দুইটা পাই বন্ধন হবে। দুইটা কি হবে? পাই বন্ধন হবে। সো এই অপশনটা হইতে পারে, আর এই অপশনটা আমাদের হইতে পারে, আর বাকিগুলো আমাদের হওয়ার কোনো চান্স নাই। এখন আমরা এখান থেকে দেখবো যে আসলে আমাদের সিগমা বন্ধন কয়টা। সো সিগমা বন্ধন এখানে একটা সিগমা পাচ্ছি, এখানে একটা পাচ্ছি, দুইটা, এই যে এখানে একটা পাচ্ছি, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা হচ্ছে সিগমা বন্ধন পাচ্ছি। সো 10 2। সো লাস্ট অপশন ইজ কারেক্ট। বুঝতে পারলেন আমার কথা? বুঝতে পারলেন আমার কথা? একটু বলেন দেখি ভাইয়ারা, সবাই ঠিকঠাক ভাবে বুঝতে পারলেন কিনা? কারো কোথাও কোনো জায়গায় কোনো ডাউট আছে কিনা? প্রত্যেকটা পোর্শন সবাই ক্লিয়ারলি বুঝতে পারছেন কিনা? কারো কোথাও কোনো জায়গায় কোনো ডাউট আছে কিনা? ওকে, চলেন নেক্সটে আমরা মুভ করব। নিচের কোন যৌগটি জলীয় দ্রবণে সহজে আর্দ্র বিশ্লেষিত হয়? নিচের কোন যৌগটি সহজে আর্দ্র বিশ্লেষিত হয় থেকে? জলীয় দ্রবণে সহজে আর্দ্র বিশ্লেষিত হয়। সো একটু বলেন দেখি নিচের কোন যৌগটি সহজে জলীয় দ্রবণে আর্দ্র বিশ্লেষিত হয়? অর্থাৎ কোন একটা যৌগ জলীয় দ্রবণে আর্দ্র বিশ্লেষিত হওয়ার জন্য তার কি করতে হবে? কেন্দ্রীয় মৌল যে রয়েছে, এই কেন্দ্রীয় মৌলটার ক্ষেত্রে যে বিষয়টা মাথায় রাখতে হয়, এই কেন্দ্রীয় মৌলের ক্ষেত্রে ফাঁকা বা জায়গা বা স্পেস থাকতে হয়। যদি ফাঁকা বা জায়গা থাকে বা স্পেস থাকে, তাহলে এটা খুব সহজে আর্দ্র বিশ্লেষিত করা যায়। বাট যদি আমাদের এরকমটা হয়ে থাকে যে ভাই এইখানের মধ্যে ফাঁকা জায়গা বা স্পেস বা আর্দ্র বিশ্লেষিত করার মতো, অর্থাৎ ইলেকট্রন নেয়ার মতো বা পাস করার মতো হচ্ছে জায়গা না থাকে, তাহলে সেখানে কিন্তু আর্দ্র বিশ্লেষিত করাটা খুবই ডিফিকাল্ট হয়ে যায়। সো এইখানের মধ্যে যদি দেখো কার্বন যে রয়েছে, কার্বন টেট্রাক্লোরাইড যে রয়েছে, কার্বন টেট্রাক্লোরাইডের ক্ষেত্রে যদি আমরা দেখি, কার্বন হচ্ছে 6 নম্বর মৌল। সো এর ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস করলে 1s2 2s2 2p2, অর্থাৎ এইখানের মধ্যে 2 দ্বিতীয় শক্তি স্তরে আমাদের ডি অরবিটাল নাই, যার কারণে এটা সহজে আর্দ্র বিন্দুতে করা যাবে না। টিন যে রয়েছে, টিনের ক্ষেত্রেও যদি আমরা একটা বিষয় লক্ষ্য করি, যে টিনের ক্ষেত্রেও একটা বিষয় লক্ষ্য করা যায় যে এইখানের মধ্যে আর্দ্র বিশ্লেষণ যদি করি, এদের ক্ষেত্রে যদি বাকি পোষণ তিনটার ক্ষেত্রে লক্ষ্য করি, টিন, লেড এবং সিলিকন, তোমাদের মনে কোশ্চেন জাগতেই পারে যে ভাই এদের ক্ষেত্রে তো ফাঁকা ডি অরবিটাল রয়েছে, কিন্তু এদের ক্ষেত্রে কেন ভাই? কোনটা আসলে হবে? এখন তিনটার ক্ষেত্রে ফাঁকা ডি অরবিটাল আছে, সো বাকি একটার ক্ষেত্রে আমরা দেখলাম যে নাই। এখন এইখানের মধ্যে টিন, সিলিকন এবং লেড যে রয়েছে, এদের ক্ষেত্রে ফাঁকা ডি অরবিটাল যদিও আছে, বাট সিলিকন, কার্বন টেট্রাক্লোরাইড যে রয়েছে, এদের ক্ষেত্রে খুব সহজেই কি করা যায় যে ভাইয়া
আর্দ্র বিশ্লেষিত করা যায়, অর্থাৎ এরা হচ্ছে গ্রুপ 14 এর আওতাভুক্ত মৌল। যত নিচের দিকে যাওয়া যায় আর্দ্র বিশ্লেষণ মাত্রা তত কমতে থাকে। অর্থাৎ গ্রুপ 14 এর মৌল যে রয়েছে, গ্রুপ 14 এর মৌল, গ্রুপ 14 এর মৌল হচ্ছে কুয়েত সিটিতে গেলে টিন পাবে, কুয়েত সিটিতে গেলে টিন পাবে। এখন কুয়েত সিটিতে গেলে টিন পাবে, কুয়েত সিটিতে গেলে টিন পাবে। এখন আমার কথা হচ্ছে এই কুয়েত সিটিতে গেলে যে টিন পাবো, এখন কুয়েত সিটিতে গেলে টিন পাবো, কিন্তু কথা হচ্ছে এইখানের মধ্যে আমরা কি বললাম যে ভাই আর্দ্র বিশ্লেষণ মাত্রা কি হয় থাকে, কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন। কুয়েত সিটি জার্মেনিয়াম, টিন, কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড, কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড। এখন এই যে কুয়েত সিটিতে গেলে হচ্ছে জি, এইখানে গেলেটা হচ্ছে জি, গেলে টিন পাবে। এখন কথা হচ্ছে এইখানের মধ্যে আমরা দেখলাম যে নিচের কোনটি জলীয় দ্রবণ সহজে আর্দ্র বিশ্লেষিত হয়, অর্থাৎ উপর থেকে নিচের দিকে গেলে কি হয় থাকে ভাইয়া, এখানে আর্দ্র বিশ্লেষণের মাত্রা কি হয় থাকে, কমতে থাকে, ধীরে ধীরে কি হয় থাকে, কমতে থাকে। যার কারণে আমরা এখান থেকে দেখতেছি যে এখানে সবচেয়ে বেশি কি হবে, সিলিকন টেট্রাক্লোরাইড যে রয়েছে, সিলিকন টেট্রাক্লোরাইডের কি হয় থাকে যে আর্দ্র বিশ্লেষণের মাত্রা সবচেয়ে বেশি হয় থাকে। তারপর হয় থেকে তোমার টিন ক্লোরাইড, তারপর হয় থেকে আমাদের কি ভাইয়া, লেড ক্লোরাইড। ওকে, সো দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। আমরা এখান থেকে আনসার বলবো এটা। চলো নেক্সট কোশ্চেন, যে ভাইয়া ফেরিক হাইড্রোক্সাইড, কপার হাইড্রোক্সাইড, জিঙ্ক হাইড্রোক্সাইড এবং কোবাল্ট হাইড্রোক্সাইডের অধক্ষেপণের রং এর ক্রম হলো, এদের রংগুলা কিরকম হয়ে থাকে, এটা তোমাদের কাছ থেকে জানতে চাইছি। এটা একটা মুখস্থ টাইপ কোশ্চেন বলা যায়, যে আসলে এদের ক্ষেত্রে হচ্ছে বর্ণগুলা কিরকম হয়ে থাকে। যে ফেরাস হাইড্রোক্সাইড অর্থাৎ Fe3 অর্থাৎ ফেরিক, যেটা আমরা কি জানি ভাই, বাদামি হয়ে থাকে, কি হয় থাকে, বাদামি অর্থাৎ ব্রাউন হয়ে থাকে। তারপরে কপার হাইড্রোক্সাইড যে রয়েছে, কপার হাইড্রোক্সাইড কি হয় থাকে, আমরা জানি নীলাভ হয়ে থাকে, কি হয় থাকে, কপার মানে হচ্ছে নীলাভ অর্থাৎ ব্লু হবে, কি হবে, ব্লু হবে। সো পিঙ্ক হওয়ার কোনো চান্স নাই, হোয়াইট হওয়ার চান্স নাই, হোয়াইট হওয়ার চান্স নাই। সো দ্যাট ইজ দ্য ফ্যাক্ট, আমরা বলবো বি নাম্বার ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, চলেন নেক্সট। স্টিলে কি থাকে, এটাও একটা হচ্ছে টোটালি হচ্ছে তোমার মুখস্থ নির্ভর কোশ্চেন, যে ভাইয়া আসলে স্টিলে কি থাকে। সো একটু বলেন দেখি ভাইয়া স্টিলে কি কি থাকে। যে ভাইয়া স্টিল বা ম্যাঙ্গানিজ ইস্পাত, স্টিল বা কি বলা থাকে, ম্যাঙ্গানিজ ইস্পাত যে রয়েছে, স্টিল বা ম্যাঙ্গানিজ ইস্পাত, স্টিল বা ম্যাঙ্গানিজ ইস্পাত। স্টিল বা ম্যাঙ্গানিজ ইস্পাত এর মধ্যে কি কি থাকে, সেটা হচ্ছে আয়রন, কি থাকে, আয়রন তো থাকবেই, সাথে কার্বন আর ম্যাঙ্গানিজ থাকে, আয়রন, কার্বন, ম্যাঙ্গানিজ। আয়রন সবচেয়ে বেশি থাকে 86% থাকে, আর কার্বন থাকে 1%, আর এখান থেকে বাকিটা ম্যাঙ্গানিজ থাকে 13%। ওকে, সো এইগুলো উপাদানের সমন্বয়ে আয়রন, কার্বন, ম্যাঙ্গানিজ, আয়রন, কার্বন, ম্যাঙ্গানিজের সমন্বয়ে কি হয় থাকে, আমাদের এটা গঠিত হয়ে থাকে স্টিল। ওকে, চলো নেক্সট। নিম্নের কোন অণুর মধ্যে sp2 হাইব্রিড অরবিটাল, s অরবিটাল ও অধিক্রমণের দ্বারা গঠিত সমযোজী বন্ধন রয়েছে। হাইব্রিড অরবিটাল ও s অরবিটাল, অর্থাৎ sp2 হাইব্রিড অরবিটাল ও কি বলছে, s অরবিটাল দ্বারা কি আছে, সংকরণ গঠিত হয়েছে। সো একটু বলেন দেখি ভাইয়া, যে ভাইয়া এখান থেকে তুমি যদি একটা বিষয় লক্ষ্য করো, যে আসলে এইখানের মধ্যে আমরা যদি একটা বিষয় লক্ষ্য করি, যে আসলে কোন যৌগটা কোন সংকরণে আছে সেই বিষয়টা আগে আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। এই অ্যামোনিয়াম আয়ন যে রয়েছে, এটা আমরা জানি কি হয় থেকে ভাই, এটা sp3 সংকরণে সংগঠিত হয়, কারণ এখানে একজন মুক্তর ইলেকট্রন থাকে, সো এখানে sp3 সংকরণে সংগঠিত। আর ইথিন যে রয়েছে CH2, অর্থাৎ এটা হচ্ছে ট্রিপল বন্ধন থাকে, অর্থাৎ C ট্রিপল বন্ড CH, এখানের মধ্যে CH, অর্থাৎ এটা হচ্ছে sp সংকরণে সংগঠিত। আর এইখানের মধ্যে কার্বন দ্বিবন্ধন, এইখানের মধ্যে হচ্ছে হাইড্রোজেন, এইখানের মধ্যে হচ্ছে হাইড্রোজেন, এইখানের মধ্যে হচ্ছে হাইড্রোজেন, এখানের মধ্যে হাইড্রোজেন। সো এটা হচ্ছে sp2 সংকরণে সংগঠিত।
আর বেরিলিয়াম ক্লোরাইড, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম। অর্থাৎ বেরিলিয়ামের সর্ববেশি শক্তি স্থিরাঙ্ক থাকে আমাদের 2টা ইলেকট্রন। সো এদিক থেকে এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন। সো এখানে একটা সিঙ্গা বন্ড, এখানে একটা সিঙ্গা বন্ড, 2টা সিঙ্গা বন্ড থাকে। সো 2টা সিঙ্গা বন্ড, তার মানে sp সংকরণে সংগঠিত। সো এইখানের মধ্যে বলছে sp2 হাইব্রিড অরবিটাল ও s অরবিটালে অধিক সংক্রমণ ঘটে থাকে। তাহলে sp2 আমাদের এখানে কোনটা আছে? দেখো একটা মাত্রই কিন্তু যৌগ আছে sp2। সো এইটার মধ্যে কি হয় থাকে? এই যে হাইড্রোজেন, অর্থাৎ এখান থেকে কার্বন যে রয়েছে এদের সাথে হাইড্রোজেন গিয়ে কি হয় থাকে? যুক্ত হয়, s অরবিটাল যুক্ত হয় থাকে, যার কারণে C2H4 এটাকে বলতেছি আমরা অধিক সমযোজী বন্ধন গঠন করে থাকে। ওকে, চলো নেক্সট। যে সোডিয়াম কার্বনেট কে সিলিকন ডাইঅক্সাইডের সাথে উচ্চ তাপমাত্রায় যদি আমরা উত্তপ্ত করে হলে কার্বন ডাইঅক্সাইড ছাড়া অন্য একটি দ্রব্য উৎপন্ন হয় যার আণবিক সংকেত হলো। অর্থাৎ যদি আমরা কি দেখি যে ভাইয়া সোডিয়াম কার্বনেট যে রয়েছে, কি করলাম? সোডিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেটের সাথে কি করতেছে? সিলিকন ডাইঅক্সাইড, কি করতেছে? সিলিকন ডাইঅক্সাইড। এর সাথে কি করবো ভাইয়া? একে যদি উত্তপ্ত করা থাকে উচ্চ তাপমাত্রায়, যদি উত্তপ্ত করা হয় থাকে, তাহলে এখান থেকে কি হবে? সোডিয়াম, সিলিকন ট্রাইঅক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। কি হবে? Na2 আর সোডিয়াম, এই কার্বনেট যে রয়েছে CO3 2- যে রয়েছে, এই 2- এখান থেকে যে এই যে সিলিকন যে রয়েছে, সিলিকন ও কি হবে? 3 উৎপন্ন হবে, প্লাস কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। এখান থেকে কি হবে? কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। এই কার্বনটা এখানে গিয়ে অক্সিজেনের সাথে যুক্ত হয়, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। সোডিয়াম, এখান থেকে সোডিয়াম Na2SiO3, অর্থাৎ সোডিয়াম সিলিকেট উৎপন্ন হবে। ওকে, সিলিকন অক্সাইড উৎপন্ন হবে। সো দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। এখান থেকে আমাদের আনসার পাচ্ছি কোনটা আমরা ভাইয়া? এই যে এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। ওকে, সো চলেন নেক্সটে আমরা মুভ করব। যে C2H4 অণুতে কার্বন এবং হাইড্রোজেন বন্ধনগুলো নিচের কোন অরবিটালে অধিক্রমণের ফলে গঠিত হয় থাকে। অর্থাৎ এইখানের মধ্যে দেখো যে কার্বন হাইড্রোজেন বন্ধনগুলো নিচের কোন অরবিটালের অধিক্রমণের ফলে গঠিত, যেটা আমরা কিছুক্ষণের মধ্যে ইতিমধ্যে দেখে ফেলেছি যে ভাইয়া এইখানের মধ্যে কি হয়? কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে, এইখানে হাইড্রোজেন থাকে, এইখানের মধ্যে হাইড্রোজেন থাকে, এইখানের মধ্যে হাইড্রোজেন থাকে, এইখানের মধ্যে হাইড্রোজেন থাকে। সো এইখানের মধ্যে কি হবে? কার্বন হচ্ছে কি দ্বিবন্ধন, যার কারণে হচ্ছে sp2 সংকরণে সংগঠিত, sp2 সংকরণে সংগঠিত। কার্বন হচ্ছে sp হবে না, sp3ও হবে না, sp2 হবে এবং কি হবে? 1s হাইড্রোজেন। এই যে এটা হচ্ছে কাঙ্ক্ষিত আনসার, sp2 এবং 1s হবে। কেন sp2 এবং 1s হবে? কারণ হচ্ছে এইখানের মধ্যে কি আছে? যে 2p হাইড্রোজেন 2 নম্বরে 2p এর সাথে যুক্ত হয় নাই। ওকে, সো একটু ভাইকে বলেন তো ভাই এটা বিষয় বুঝতে পারলেন কিনা? ওকে, চলেন নেক্সট। নিম্নের কোন বস্তুর কণাগুলোর শুধুমাত্র কম্পন গতি রয়েছে? অর্থাৎ নিচের কোন কণাগুলোর কম্পন গতি রয়েছে শুধুমাত্র? এই যে সোডিয়াম ক্লোরাইড, এটা হচ্ছে কঠিন অবস্থা, সলিড। এটা হচ্ছে তরল অবস্থা, এটা হচ্ছে গ্যাস অবস্থা, এটা হচ্ছে ভাই গ্যাস অবস্থা। এখন কথা হচ্ছে ভাই কোন অবস্থায় কণাগুলো পরস্পরের সাথে কাঁপতে থাকে? সেটা আমরা জানি একটা অবস্থা, সেই অবস্থার একটুখানি সবাই বলেন দেখি। ছোটবেলায়ও পড়ে আসছিলেন ক্লাস 9-10-এ, পদার্থের অবস্থা অর্থাৎ রসায়নের বইয়ের মধ্যে পড়ে আসছিলেন। সো একটু বলেন। সেটা আমরা জানি সবাই যে ভাই কঠিন অবস্থার ক্ষেত্রে কণাসমূহ পরস্পরের সাথে কি থেকে কাঁপতে থাকে। দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। সোডিয়াম ক্লোরাইড সলিড অবস্থা হবে এখানে আনসার। চলো নেক্সট কোশ্চেন। কোন মৌলচূড়া পর্যায় সারণীর একই পিরিয়ডভুক্ত, মানে একই পর্যায়ের মধ্যে অবস্থান করতেছে, সেইটা তোমাদেরকে এখান থেকে বের করতে হবে। যে সোডিয়াম পটাশিয়াম আমরা জানি হাইলিনাকে রুবি শেষে ফেলেছে, অর্থাৎ সোডিয়াম আর পটাশিয়াম হচ্ছে একই গ্রুপভুক্ত। সো এটা হবে না। এখান থেকে আমরা দেখব অক্সিজেন সালফার OSSC তে পড়ে, OSSC তে পড়ে, অর্থাৎ অক্সিজেন আর সালফার এটাও হবে না, একই গ্রুপভুক্ত এরা। এখন কোবাল্ট, হাইড্রোজেন, এখান থেকে ক্রিপ্টন জেনন রেডন, ক্রিপ্টন জেনন রেডন, অর্থাৎ এখান থেকে দেখো হিলিয়াম নিয়ন জেনন, হিলিয়াম নিয়ন আর্গন, ক্রিপ্টন
জেনন, রেনন, অর্থাৎ এরাও হচ্ছে নিষ্ক্রিয় মৌলগুলো যে রয়েছে এরা একই গ্রুপভুক্ত হচ্ছে। সো কোবাল্ট, নিকেল এইটা হচ্ছে একই পিরিয়ডভুক্ত বা পর্যায়ভুক্ত। সো এই কারণে এটা হচ্ছে আমাদের কি ভাই এখানকার কাঙ্ক্ষিত আনসার। চলেন নেক্সট। নিচের কোনটি উভধর্মী অক্সাইড? নিচের কোনটি উভধর্মী অক্সাইড হয়ে থাকে আমাদের? এইখানের মধ্যে দেখো জিঙ্ক অ্যালুমিনিয়াম, টিন, লেড, বেরিলিয়াম, জিঙ্ক অ্যালুমিনিয়াম, টিন, লেড, বেরিলিয়াম এইগুলা মৌলের অক্সাইড যারা আছে এদের অক্সাইডগুলো কি হয়ে থাকে ভাইয়া? উভধর্মী হয়ে থাকে। এদের অক্সাইডগুলো উভধর্মী হয়ে থাকে। সো সিলিকন যারা আছে সিলিকন হবে না, ক্যালসিয়াম হবে না, কার্বন ডাইঅক্সাইড হবে না, এই যে টিন অক্সাইড আছে। সো এইটা হচ্ছে কাঙ্ক্ষিত আনসার। জিঙ্ক, অ্যালুমিনিয়াম, টিন, লেড এদের অক্সাইডগুলো কি থাকে? উভধর্মী হয়ে থাকে। সো নিচের কোন অক্সাইডের সাথে পানি বিক্রিয়ার ফলে সবচেয়ে শক্তিশালী অ্যাসিড উৎপন্ন হয় থাকে? সো একটু বলেন দেখি নিচের কোন অক্সাইডের সাথে কি থাকে পানি বিক্রিয়া করে শক্তিশালী অক্সাইড উৎপন্ন করে থাকে? বলেন বলেন দ্রুত। এইখানের মধ্যে জারণ মানের উপর বেসিক্যালি ডিপেন্ড করবে। জারণ মানের উপর বেসিক্যালি ডিপেন্ড করবে যে আসলে এখান থেকে কোনটার জারণ মান যত বেশি। অর্থাৎ এইখানের মধ্যে কেন্দ্রীয় মৌল হিসেবে আমরা অক্সিজেনের যে পার্টটা আছে এখানে অক্সিজেনের মান যেটার যত বেশি হবে সেইটার ক্ষেত্রে কি হবে? জারণ সবচেয়ে বেশি পরিমাণে শক্তিশালী হবে। অর্থাৎ এইখানের মধ্যে সিলিকন ডাইঅক্সাইড যেটা আছে সিলিকন ডাইঅক্সাইডের ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি তাহলে সিলিকনের ক্ষেত্রে এখান থেকে অক্সিজেনের ক্ষেত্রে জারণ মান কি লক্ষ্য করা যাবে? যে ভাইয়া এখান থেকে জারণ মান অক্সিজেনের ক্ষেত্রে লক্ষ্য করতে পারবো আমরা +4 কি দেখতে পারবো? +4 দেখতে পারবো। অক্সিজেনের ক্ষেত্রে জারণ মান আরে ভাই অক্সিজেনের ক্ষেত্রে জারণ মান +4 লক্ষ্য করতে পারবো এবং এটার ক্ষেত্রেও আছে +4 লক্ষ্য করতে পারবো, এটার ক্ষেত্রেও আছে +4 লক্ষ্য করতে। বাট এইখানের মধ্যে অক্সিজেনের জারণ মান লক্ষ্য করতে পারবো +7। দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। এটা হচ্ছে সবচেয়ে বেশি মানে কি হবে? পাওয়ারফুল হবে। যেখানেই জারণ মান বেশি দেখিবেন সেখানেই কি হবে? পাওয়ারফুল হবে, সেখানেই পাওয়ারফুল হবে। চলেন নেক্সট। কি বলছে? জার্মান সিলভার কোন ধাতুর সংকর? জার্মান সিলভার বলেন। জার্মান সিলভার কোন ধাতুর সংকর? এটা টোটালি একটা মুখস্থ টাইপ কোশ্চেন। জার্মান সিলভার কোন ধাতুর সংকর? সেটা হচ্ছে কপার, জিঙ্ক এবং নিকেল। কপার, জিঙ্ক এবং নিকেল। কপার, জিঙ্ক এবং নিকেল এর সংকর আছে। কপার, জিঙ্ক এবং নিকেলের জার্মান সিলভার কোন কোন ধাতুর সংকর? সেটা হচ্ছে কপার, জিঙ্ক এবং নিকেলের সংকর হয়ে থাকে। তারপর হচ্ছে এখান থেকে যে ভাইয়া এম হচ্ছে একটা পদার্থ যেখান থেকে ডেলেইস অর্থাৎ এনথালপির মান কি হচ্ছে সে গ্রহণ করে এখান থেকে এম আয়ন এবং ইলেকট্রন কি করতেছে? ত্যাগ করতেছে। অর্থাৎ ইলেকট্রন ত্যাগ করে দেওয়া মানে কি? অবশ্যই আমরা জানি এটা অবশ্যই কি জানি? আমরা জানি আয়নীকরণ শক্তি কি হয় থাকে? কোনো পরমাণু সর্ববহিষ্ঠ শক্তি স্তর হতে এক মোল ইলেকট্রন সরিয়ে একক ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয়ে থাকে তাকে আমরা কি বলে থাকি ভাইয়া? ইলেকট্রন আয়নীকরণ শক্তি আমরা বলে থাকি। কি বলে থাকি? আয়নীকরণ শক্তি বলে থাকি। কিন্তু এইখানের মধ্যে দেখো আমরা যে বিষয়টা দেখতেছি যে কোন পরমাণু সর্ববহিষ্ঠ শক্তি স্তর হতে এক মোল ইলেকট্রন সরিয়ে একক ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি প্রয়োজন হয়ে থাকে, অর্থাৎ শক্তি কিন্তু নির্গত হয় না, শক্তি এখানে বাইরে থেকে দিতে হয়। সো এইখানের মধ্যে ডেলেইস এর মান আমরা দেখতেছি কি করতেছে? সে গ্রহণ করতেছে, ইলেকট্রন ত্যাগ করতেছে কিন্তু সে বাইরে থেকে শক্তি শোষণ করতেছে। তার মানে এখান থেকে শক্তি শোষণ করা মানে ডেলেইস এর মান এখান থেকে কি বোঝাচ্ছে? আমার আয়নীকরণ শক্তিকে ডিগনিফাই করে দিচ্ছে। যদি আমাদের ডেলেইস এর মানটা এই দিকে থাকতো তখন আমরা বলতাম সেটা হচ্ছে ইলেকট্রন আসক্তিকে বোঝাইতো। ওকে, সো এখান থেকে আমরা এই কনসেপ্ট দিয়ে এটাকে বলে দিতে পারি। সো চলেন নেক্সট কোশ্চেনে চলে যাব। নিচের কোনটি ফেরোম্যাগনেটিক মৌল নয়? আমরা জানি আয়রন, কোবাল্ট, নিকেল যে রয়েছে এই তিনটাকে বলা হয় থেকে ফেরোম্যাগনেটিক। আয়রন, কোবাল্ট, নিকেল, আয়রন, কোবাল্ট, নিকেল এই তিনটাকে বলা থেকে ফেরোম্যাগনেটিক। সো দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। আমরা বলবো এই যে স্ট্রানশিয়াম মৌলটি নয়। চলেন নেক্সট। এস ব্লক মৌলের সংখ্যা কতটি? আমরা এস ব্লক মৌলের সংখ্যা জানি যে এটা হয় থেকে 14টা হয় থেকে এস ব্লক, পি ব্লক হয় থেকে 36টা, ডি ব্লক হয় থেকে আমাদের 41টা এবং এফ ব্লক হয় থেকে আমাদের 27টা মৌল। সো এখান থেকে এটার আনসার আশা করি সবাই পারার কথা। ওকে, কোনগুলো অপধাতু? আমরা জানি বড় ছেলে যেন আজ সব থেকে আতেল, অর্থাৎ 6টা হয় থেকে অপধাতু। তার মধ্যে এইখানের মধ্যে বড় ছেলে অর্থাৎ বড় ছেলে যেন জার্মেনিয়াম, আজ আর্সেনিক সব থেকে
অর্থাৎ বোরন, সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, অ্যান্টিমনি, টেলোরিয়াম। সো এখান থেকে সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক যে রয়েছে এই তিনটা মৌল হচ্ছে কি অপধাতু হয় দেখি, হয় থেকে এই তিনটা মৌল হয় থেকে সব থেকে অপধাতু। ওকে, চলেন নিচের কোনটি নিরপেক্ষ অক্সাইড? আমি বলছিলাম ভাই নিরপেক্ষ অক্সাইড হওয়ার ক্ষেত্রে কি হবে, জাস্ট সিঙ্গেল অক্সিজেন থাকবে। কি থাকবে? সিঙ্গেলই অক্সিজেন যদি বিদ্যমান থাকে তখন সেটাকে বলা হয় নিরপেক্ষ অক্সাইড। সো এইখানের মধ্যে দেখো আমরা দেখতেছি সালফার ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড। সো এইখানের মধ্যে এরা কোনোভাবে হতে পারতেছে না। সো এটাও আমাদের হবে না, সোডিয়াম অক্সাইড ক্ষারীয় হয়ে যাচ্ছে। সো এখান থেকে আমরা বলবো NO, এখানে সিঙ্গেল অক্সাইড আছে। সো এখান থেকে আমরা বলে দিব যে এটা হচ্ছে আমাদের কি ভাইয়া নিরপেক্ষ অক্সাইড। ওকে ওকে ওকে, সবাই একটু জানান ভাইয়াকে এটা বুঝতে পারছেন কিনা। ওকে চলেন, এইটা হচ্ছে আপনাদের সবার হোমওয়ার্ক থাকবে। সো এই কোশ্চেনটা দিয়ে হচ্ছে আমাদের শেষ আজকে। সো একটু এই কোশ্চেনটা সবাই একটু হোমওয়ার্কটা নেবেন এবং এটা আপনারা সবাই নিজেরাই ট্রাই করবেন। এটা সবাই নিজেরাই ট্রাই করবেন। ট্রাই ইয়োরসেলফ। ভাইয়া অনেকগুলো সলভ করাই দিলাম। সো একটু ভাইকে জানাও ওভারঅল তোমরা সবকিছু ঠিকঠাক ভাবে বুঝতে পারছো কিনা এবং কারো কোথাও কোনো জায়গায় কোনো কোশ্চেন আছে কিনা। আমরা অলমোস্ট 70-এর মতো কোশ্চেন হচ্ছে সলভ করে ফেলেছি। এখান থেকে বিভিন্ন টাইপের আদলে কিভাবে কোশ্চেন আসতে পারে সবগুলো বিষয় আমরা দেখার চেষ্টা করেছি। সো একটু ভাইকে জানাও যে আজকের ক্লাসটা সবার কেমন লেগেছে এবং সবাই সবকিছু ঠিকঠাক ভাবে বুঝতে পারছো কিনা, কারো কোথাও কোনো জায়গায় কোনো কোশ্চেন আছে কিনা। ইফতারের ঠিক আগ মুহূর্ত দোয়া কবুলের সময় কিন্তু তোমরা সবাই মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করবে যাতে হচ্ছে তোমাদের মনের আশা পূরণ হয়ে থাকে এবং ভাইয়ার জন্য দোয়া করবে যাতে ভাইয়া সুস্থ থাকি এবং সুন্দর মতো যাতে ইন ফিউচারে চলতে পারি সে তৌফিক যাতে আল্লাহ মহান রব্বুল আলামিন আমাদেরকে দান করেন এবং তোমাদের মনের আশা যাতে পূরণ হয়ে থাকে সেজন্য তোমাদের জন্য দোয়া এবং শুভকামনা রইল এবং ভাইয়ের জন্য সবাই দোয়া করিও। সো একটু ভাইকে জানাও আজকের ক্লাসটা সবার কেমন লেগেছে এবং কারো কোথাও কোনো জায়গায় কোনো কনফিউশন থাকলে ভাইকে জানাও এবং ওভারঅল কোনো কোশ্চেন আছে কিনা এবং সবাই সবকিছু ঠিকঠাক ভাবে বুঝতে পারছেন কিনা। ওকে ভাইয়া, পানি পানি ক্লিয়ার। ওকে ভাইয়া জোস। ওকে, তাহলে আশা করছি সবাই সবকিছু ঠিকঠাক ভাবে বুঝতে পারছেন। তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য দোয়া ও শুভকামনা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।